হ্যাঁ এভরিওয়ান, এইচটিএমএল কোর্সে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এইচটিএমএল শিখব। প্রথমে আমরা এইচটিএমএল কেন শিখব, এইচটিএমএল শিখে আমরা কি করব এবং এইচটিএমএল শিখতে আমাদের কি কি প্রয়োজন সব এই ভিডিওতে বিস্তারিত জানব। প্রথমে জানি এইচটিএমএল শিখে আমরা কি করব। আমরা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য এইচটিএমএল ব্যবহার করি। মূলত যারা ওয়েব ডেভেলপার বা ওয়েব তৈরি করে মানে ওয়েব ক্রিয়েট করে তাদের জন্য এইচটিএমএল অপরিহার্য। মানে এইচটিএমএল ছাড়া একটা ওয়েবসাইট কল্পনাই করা যায় না। তো এইচটিএমএল শিখে আমরা কি কি করতে পারবো। এইচটিএমএল শিখে আমরা আমাদের মানে জীবনের যে ওয়েব ডেভেলপমেন্ট জার্নিটা এটার প্রথম যাত্রা শুরু করলাম। কারণ আমরা প্রথম যদি বেসিক থেকে শুরু না করে আমরা বুঝবো না যে একটা ওয়েব তৈরি করতে কি কি প্রয়োজন হয়, কোথায় কিভাবে তৈরি করা হয়েছে। সেই জন্য আমরা প্রথম এইচটিএমএল শুরু করব। আর এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এখন আমরা জানি যে এইচটিএমএল শেখার জন্য আমাদের কি কি প্রয়োজন। প্রথমে এইচটিএমএল শেখার জন্য আমাদের আগে থেকে কোনো প্রয়োজন নেই, আমাদের শুধু বেসিক কম্পিউটার সম্পর্কে জানলেই আমাদের এইচটিএমএল শিখতে পারবো। আর এইচটিএমএল আমরা কোথায় লিখব? আমরা অনেক সময় কিছু নোট লেখার জন্য কম্পিউটারে আমরা নোটপ্যাড ব্যবহার করে থাকি। ঠিক তেমনি আমরা এইচটিএমএল লেখার জন্য আমরা নোটপ্যাড ব্যবহারও করতে পারি, কিন্তু আমাদের কাজ আরো সহজ করার জন্য আমরা এইচটিএমএল লেখার জন্য বিএস কোড ব্যবহার করে থাকি। বিএস কোড হলো একটা ইনবিল্ট টুল। চলো দেখি বিএস কোড কি, বিএস কোড কিভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হয়। প্রথমে আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে ঢুকে এখানে বিএস কোড লিখব। বিএস কোড, এখানে বিএস কোড লেখার পর একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে ঢুকে প্রথমে যে ডাউনলোড অপশন, এই ডাউনলোডে ক্লিক করবা। ডাউনলোডে ক্লিক করার পর একটা পেজ আসবে। এই পেজে লেখা থাকবে যে উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক। এখন তোমার ডিভাইস অনুযায়ী তোমার ডিভাইস যদি ম্যাক হয় তাহলে তুমি ম্যাকেরটা ক্লিক করবা, তারপর লিনাক্স হলে লিনাক্স, তারপর এখন উইন্ডোজ হলে উইন্ডোজে ক্লিক করবা। যেহেতু আমার কম্পিউটারে ইতিমধ্যেই মানে বিএস কোডটা ইনস্টল করা, সেই জন্য আমরা ইনস্টল করব না। তোমরা শুধু এই মানে অপশনগুলোর উপরে যে ক্লিক করবা, ক্লিক করার সাথে সাথে তোমার পিসিতে বা কম্পিউটারে অটোমেটিকলি এটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পর আমরা কি করব, ইনস্টল হওয়ার পর আমরা বিএস কোডে ঢুকবো। বিএস কোডে ঢোকার পর আমাদের এইচটিএমএল কিভাবে লিখতে হবে। তো এইচটিএমএল লেখার জন্য আমাদের প্রথম একটা এইচটিএমএল এর জন্য একটা ফাইল খুলতে হবে, মানে ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমরা একটা ফাইল ক্রিয়েট করি। ফাইলের নাম দেব আমরা প্রথম index.html। এখানে index.html কেন নামটা দিয়েছি, ধরো আমরা যখন একটা টেক্সট ফাইল তৈরি করি তখন আমরা শেষে .txt দিই। ওইটা হলো যে বোঝাচ্ছি যে এটা একটা টেক্সট ফাইল। সেম টু সেম আমার যে এইচটিএমএল লিখতেছি এটা তো বুঝতে হবে যে এটা একটা এইচটিএমএল, এটার ভিতরে এইচটিএমএল আছে। সেই জন্য আমরা শেষে এইচটিএমএল লেখাটাই লিখছি। তো এখন এইচটিএমএল সম্পর্কে আমরা কিছু ধারণা নেই। এইচটিএমএল মূলত কি? ধরো তুমি একটা বাড়ি তৈরি করবা। একটা বাড়ি তৈরি করার জন্য প্রথম তো একটা মানে একটা ভিত্তি তৈরি করতে হবে। যে প্রথম মাটি থেকে যখন একটা ইট বসাইবা, তারপর লোহা গুলো সেট করবা, তারপরে না একটা বাড়ি হবে। ওই ভিতরে যে ভিত্তিটা থাকে ওই ভিত্তিটাই হলো এইচটিএমএল। যেমন একটা ওয়েবসাইট তৈরি করার জন্য সেম একটা ভিত্তি প্রয়োজন হয়, ওই ভিত্তিটাই হলো এইচটিএমএল। এইচটিএমএল আমাদের স্ট্রাকচার করে দেয়, আর তারপর ওই স্ট্রাকচারের উপর যে কালারিং বা ডিজাইনগুলো করে ওইগুলো সিএসএস। আর যে আমরা একটা কোথায় ক্লিক করলে কি হবে, দরজা খুললে কি হবে, ওইগুলো আমাদের জাভাস্ক্রিপ্ট করে। কিন্তু এইবারে তো আমরা মূলত যে এইচটিএমএল নিয়ে কাজ করব, তাই আমরা এইচটিএমএল এ ফোকাস করি। তো আমরা এই ভিডিওতে মোট 4টা লেভেলে এইচটিএমএল কমপ্লিট করব। এখন আমরা বর্তমানে লেভেল 1 এ আছি। তো লেভেল 1 শুরু করা যাক। প্রথম জানি এইচটিএমএলটা কি। এইচটিএমএল হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রথমেই বলছিলাম যে এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ মূলত হলো এমন একটা ল্যাঙ্গুয়েজ
বা এমন একটা টেক্সট যেটার মধ্যে আমরা ক্লিক করার পর অন্য একটা জায়গায় নিয়ে যাবে। তো এখন দেখি HTML is the code that is used to structure a web page and in content। এখানে বলা হয়েছে যে HTML হলো মানে HTML ইউজ করা হয় যে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য, স্ট্রাকচার বা ওয়েব পেজ তৈরি করার জন্য। তারপর the component used to design the structure of website are called HTML tag। তো আমার মানে এই যে কম্পোনেন্টগুলো, এই কম্পোনেন্ট মানে কম্পোনেন্টের মাধ্যমে HTML এর যে কম্পোনেন্ট বা টেগগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা যে স্ট্রাকচার এবং মানে ওয়েব পেজগুলো তৈরি করি মানে ডিজাইন করি, মানে HTML ট্যাগের মাধ্যমে আমরা মূলত স্ট্রাকচার তৈরি করি। তারপর এখানে বলা হয়েছে যে ফাইল ফার্স্ট HTML ফাইল, যে HTML ফাইল কিভাবে করতে হবে। ধরো তুমি একটা ওয়েব পেজ তৈরি করছো, একটা ওয়েব পেজের মধ্যে অনেকগুলো পেজ থাকতে পারে, অনেকগুলো পেজের মধ্যে যেমন 10টা পেজ থাকলো তোমার একটা ওয়েবসাইটে। তো প্রতিটা পেজের তো একটা যেমন প্রতিটা আমরা যখন ফাইল ক্রিয়েট করি সব ফাইলের তো একটা নাম দেওয়া যাবে না, আর প্রতিটা পেজের তো একটা নাম দেওয়া যাবে না। তাই যখন আমরা একটা ওয়েবসাইট বানাই পুরো ওয়েবসাইটটার মধ্যে একটা ফাইলের নাম শুধু index.html দিতে হবে। কারণ যখন আমাদের এই ওয়েবসাইটটা গুগলে কেউ সার্চ করবে তখন যাতে আমাদের ওয়েবসাইটটার যে প্রথম পেজটা আমরা সিলেক্ট করে রাখি হোম পেজ ওইটা আসে। আর HTML একটা নিয়ম আছে যে আমরা যেই ফাইলটার নাম index.html রাখি ওইটি আমাদের ডিফল্টভাবে হোম পেজ থাকে, সেই জন্য আমরা যে প্রথম ফাইলটা ক্রিয়েট করব ওই ফাইলটার নাম সবসময় index.html লিখতে হবে। তো আমরা যেটা করছিলাম যে index.html, এই দেখো আমরা প্রথমে এখানে কি লিখছি index.html লিখছিলাম মানে ফাইল যখন ক্রিয়েট করছি। তারপর আবার দেখি, এখন HTML ট্যাগ সম্পর্কে জানি। A container for some content or other HTML tag। তো HTML ট্যাগগুলো মূলত একটা কন্টেনারের মতন কাজ করে। ধরো তোমার বাসায় একটা বইম আছে, ওই বইমটা মানে বইম বা একটা জার আছে, ওই জারের ভিতর তুমি কিছু রাখছো, যে জিনিসটা রাখছো ওইটা হলো তোমার কন্টেন্ট। আর যে বাইরের যে তোমার জারের যে সাইডগুলো আছে ওইটাকে তোমার কন্টেনার বা HTML এর ভাষায় এলিমেন্ট বলা হয়, এলিমেন্ট বা ট্যাগ। দেখো এখানে এখানে পি আছে, যেমন লেস দেন রাইট দেন মাঝখানে পি, তারপর আবার শেষেও আছে এটা, তারপর মাঝখানে কিছু লেখা আছে। আমাদের যে মাঝখানে যে লেখাটা এটা হলো কন্টেন্ট, মানে এই মাঝখানে আমরা যা লিখবো তা আমরা দেখতে পারবো ভিজিবল। আর সাইডের যে লেখাগুলা এগুলো আমরা দেখতে পারবো না ওয়েবসাইটে। তো আমরা এই ট্যাগটা একবার আমরা লিখে দেখি কিভাবে করতে হয়। তো আমরা তো HTML এর প্রথম ফাইলটা ক্রিয়েট করছি, ফাইলটা ক্রিয়েট করার পর এখন আমরা HTML কিভাবে লিখবো। HTML লেখার প্রথম নিয়মগুলো হলো যে প্রথমে আমরা যে প্রথম একটা টেম্পোরারি একটা ফাইল, ধরো আগে একবার এক্সাম্পল দেখাইলি এই যে করি বেসিক HTML পেজ, মানে প্রতিটা HTML পেজে এই জিনিসগুলো লেখা থাকতেই হবে। এখানে যে লেখাগুলো আছে না এগুলো লেখা থাকতেই হবে। যে প্রথমে এখানে কি লিখছে doctype.html। এই doctype.html টার কাজ হলো যে আমাদের ওয়েব পেজটা যে ব্রাউজারে মানে যে ব্রাউজারের মাধ্যমে আমাদের ওয়েব পেজটাকে মানে ওয়েবসাইটটাকে ওরা সার্চ করবে তখন যে আমাদের ওয়েব পেজটা যাবে তখন ওই তখন ওই ব্রাউজারটাকে বোঝাবে যে আমাদের এই ব্রাউজারটা মানে ওয়েবসাইটটা HTML5 দিয়ে লেখা। আর তারপর এখানে একটা HTML ট্যাগ আছে, তখন তো পড়ছিলাম যে ট্যাগ কি। তো এই ট্যাগটা যে প্রথম একটা HTML ট্যাগ আছে। HTML এ দুই ধরনের ট্যাগ আছে, কিছু ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে, আর কিছু ট্যাগের শুধু ওপেনিং ট্যাগ থাকে। এখন ওপেনিং ট্যাগ কি, যে ট্যাগের মধ্যে শুধু দেখো এখন লেস দেন রাইট দেন মাঝখানে HTML, এটা হলো ওপেনিং ট্যাগ। আবার শেষে দেখো লেস দেন তারপর ব্যাকটিক চিহ্ন তারপর HTML তারপর রাইট দেন, মানে এই চিহ্নটা থাকে না তখন দুইবার HTML উপর নিচে, এটা হলো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। মানে পুরো একটি এই HTML যে ট্যাগটা এটা হলো পুরো আমাদের ওয়েব পেজের বা HTML এর রুট ট্যাগ, মানে ডকুমেন্ট এটা হচ্ছে রুট সবার থেকে বড় এই ট্যাগটা। তারপর HTML ট্যাগের পরে আমরা লিখবো হেড ট্যাগ।
এই হেড ট্যাগ হলো কন্টেনার ফর মেটাডাটা। মেটাডাটা কি? আমরা এই হেড ট্যাগের ভিতরে যা কিছু লিখবো তা আমরা আমাদের দেখো এই পুরো ডিসপ্লেটা, যখন আমাদের একটা ওয়েব পেজের একটা ডিসপ্লে থাকে, ওই ডিসপ্লেতে আমরা হেড ট্যাগের ভিতরে যা লিখবো তা দেখতে পারবো না। কিন্তু আমরা যে এখানে দেখো একটা বডি ট্যাগ আছে, এই বডি ট্যাগের ভিতরে আমরা যা কিছু লিখবো, যেই কন্টেন্টগুলো লিখবো, সব কন্টেন্ট আমরা আমাদের ব্রাউজারে দেখতে পারবো। আর এখানে আছে টাইটেল ট্যাগ। টাইটেল মূলত আমরা একটা ওয়েব পেজের মধ্যে, মানে যখন একটা ওয়েব পেজ তৈরি করি, ওয়েব পেজের মধ্যে প্রতিটা ফাইল, যেমন একটা index1.html একটা ফাইল করলাম, প্রতিটা ফাইলের মধ্যে যে টাইটেলগুলো থাকে, ওই টাইটেলগুলো আমরা এখানে যেমন টাইটেল লিখলাম, এই টাইটেলটা আমাদের উপরে থাকে। দেখাই তোমাকে একটা এক্সাম্পল হিসেবে, দেখে এটা না, এই দেখো আমরা এখানে এই ওয়েব পেজটাতে ঢুকছি। ওয়েব পেজে ঢোকার পর এই দেখো উপরে একটা জিনিস আছে, ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড। এই লেখাটা, এইটা হলো মূলত টাইটেল। আমরা টাইটেলে যা লিখবো ওই জিনিসটা এই কর্নারে দেখাবে। তো এখন তো বুঝছো যে টাইটেল কি। তো এটা থেকে বার হই, তারপর এখন আমরা কোথায় ছিলাম, এই বেসিক ট্যাগগুলো। তো আমরা এখন এই বেসিক ট্যাগগুলো লিখি বিএস করে, দেখি কিভাবে লিখতে হয়। তো বিএস করে ঢুকলাম, আমরা যে ফাইলটা, ওই ফাইলটা ক্রিয়েট করলাম। এখন প্রথমে আমাদের HTML কোড লেখার আগে কিছু জিনিস ইনস্টল করতে হবে। বিএস কোড তো ইনস্টল করলাম, কিন্তু আমরা এই কোডটা কিভাবে রান করাবো? এই কোডটা রান করার জন্য আমাদের একটা সার্ভার প্রয়োজন, যে আমাদের ওয়েব পেজটা একটা জায়গায় রান হবে, ওই রান করার জন্য একটা সার্ভার প্রয়োজন। ওইটার জন্য আমরা এখানে দেখো সাইডে একটা সাইড বারে ঢুকবা, সাইড বারে ঢুকে এখন দেখো এক্সটেনশন লেখা আছে। এক্সটেনশনে ঢুকে আমরা এখানে লিখবো লাইভ সার্ভার। লাইভ সার্ভার, এই দেখো এখানে লাইভ সার্ভার আছে লেখা। আমি যেহেতু এইটা মানে আগে থেকে ইনস্টল করছি, সেজন্য আমার এখানে আনইনস্টল অপশন আছে। তোমার এই জায়গায় ইনস্টল অপশন থাকবে, এটার মধ্যে সাথে সাথে একটা ক্লিক করার পর এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল করার পর তোমার এই দেখো এই সাইডে গো লাইভ লেখাটা থাকবে। যখন তুমি HTML কোড লিখে এই গো লাইভে ক্লিক করবা, ক্লিক করার পর তোমার যে কোডগুলো লেখছো ওই কোডগুলো একটা ওয়েব পেজের মধ্যে দেখাবে। তো আমরা কোড লিখি। প্রথমে আমরা যে বেসিক কোডগুলো দেখছিলাম, বেসিক কোডগুলো এইগুলো হলো বেসিক কোড। আগে এই HTML এর বেসিক পেজের মধ্যে, প্রথম পেজের মধ্যে যে কোডগুলো লিখতে হয় এগুলো লিখি আগে। তো এগুলো কিভাবে লিখবো? এখানে প্রথমে তুমি কন্ট্রোল, তোমার কিবোর্ডের কন্ট্রোল প্লাস তোমার প্রশ্নবোধক যে চিহ্নটা আছে কিবোর্ডে, ওইটাতে ক্লিক করবা। কন্ট্রোল ক্লিক, না এটা হলো না, এটা না। তুমি প্রথম তোমার মানে তোমার শিফটে ক্লিক করবা, সরি তখন ভুল করছি, কন্ট্রোল না, তোমার কিবোর্ডের শিফটে ক্লিক করবা। শিফটে ক্লিক করে শিফট প্লাস 1 এ ক্লিক করবা। শিফট 1, যখন তুমি তোমার কিবোর্ডে শিফট প্লাস 1 ক্লিক করবা, তখন তোমার একটা এমিট অ্যাব্রিভিয়েশন অপশন আসবে। তখন এটার মধ্যে সাথে সাথে এন্টার করবা। এই যখন তুমি এটা এন্টার করবা, তোমার সাথে সাথে যে HTML এর বেসিক যে কোডগুলো থাকে একটা ওয়েব পেজের জন্য যেগুলো প্রয়োজন হয়, ওইগুলো অটোমেটিকলি বিএস কোড দিয়ে দেয় সব। এটা হলো তোমার বিএস কোডের একটা ফ্যাসিলিটি। তো আমরা বেসিক কোডগুলো তো লিখলাম, তো এখন আমরা মাঝখানে একটা লেখা লিখি। দেখো আমরা মানে এখন আমরা হেড ট্যাগের ভিতরে অনেক কিছু লেখা আছে। আমরা এখন প্রমাণের সাথে দেখব যে হেড ট্যাগের ভিতরে কিছু লিখলে ওইটা আমাদের ওয়েব পেজের মধ্যে দেখায় না। তো একবার টেস্টিং করি। প্রথমে আমরা এখানে ঢুকবো, কোথায় গো লাইভে ক্লিক করব। গো লাইভে ক্লিক করছি, এখন দেখা আগে কি হয়। এই দেখো আমরা যখন গো লাইভে ক্লিক করছি, আমাদের দেখো আমাদের যে পুরো সাইটটা মানে ওয়েব পেজটা পুরো সাদা হয়ে গেছে, কারণ আমরা বডি ট্যাগের ভিতরে কিছুই লিখি নাই। তো কিছু লিখছি না বলে আমাদের পুরো মানে যে ওয়েব পেজটা সাদা হয়েছে, মানে খালি। এখন আমরা বডি ট্যাগের ভিতরে কিছু লিখি, দেখি যে কিছু কাজ করে নাকি। তো এই দেখো বডি ট্যাগের ভিতরে আমরা একটা জিনিস লিখি,
হ্যালো ওয়ার্ল্ড। তো এখন আমরা এখানে আবার ক্লিক করব, আবার ক্লিক করার পর আবার গো লাইভে ক্লিক করব আমরা। এই দেখো, যখন আগের বার আমরা সরাসরি মানে গো লাইভ ক্লিক করলাম, মানে এন্টার করলাম আমাদের কোডটা, তখন আমাদের পুরো ওয়েব পেজটা সাদা ছিল, মানে কোনো লেখা ছিল না, কোনো কন্টেন্ট ছিল না। কিন্তু যখনই আমরা বডি ট্যাগের ভিতরে কিছু লিখছি, ওইটা আমাদের ওয়েব পেজের মধ্যে দেখাচ্ছে। তো এটা তো বুঝলাম যে আমাদের ওয়েব পেজে কোনো কিছু দেখানোর জন্য আমরা ওই জিনিসটা বডি ট্যাগের ভিতরে লিখতে হয়। তো পরবর্তীতে দেখি। তো এখানে কিছু আগে প্রশ্ন দেখি। কুইক পয়েন্ট, HTML ট্যাগ ইজ প্যারেন্ট অফ হেড অ্যান্ড বডি ট্যাগ। এখানে কি বলছে যে আমাদের যে প্রথম যে HTML ট্যাগটা, এই দেখো এই HTML ট্যাগটা হলো, উপরে দেখো HTML ট্যাগ এবং নিচে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। এই HTML ট্যাগটা হলো পুরো HTML কোডের মানে রুট প্যারেন্ট, মানে সব থেকে বড় ট্যাগ। আর HTML এর চাইল্ড হলো হেড ট্যাগ এবং বডি ট্যাগ, এটাই বোঝানো হয়েছে ওই জায়গায়। এই দেখো, তারপর মোস্ট অফ HTML এলিমেন্ট হ্যাভ ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগ উইথ কন্টেন্ট ইন বিটুইন। এখানে কি বলছে, মোস্ট অফ HTML এলিমেন্ট হ্যাভ ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগস উইথ কন্টেন্ট ইন বিটুইন। এখানে বলছে যে অধিকাংশ HTML এ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে সাথে কন্টেন্টের সাথে, মানে কন্টেন্টের সাথে একটা কন্টেন্ট থাকবে এবং সাথে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে অধিকাংশ ট্যাগে। কিন্তু সাম ট্যাগ হ্যাভ নো কন্টেন্ট ইন বিটুইন, মানে আবার বলছে, মানে আবার কিছু ট্যাগে কন্টেন্ট থাকে না এবং ক্লোজিং ট্যাগ থাকে না, শুধু ওপেনিং ট্যাগ থাকে। উই ক্যান ইউজ inspect element view page source to edit HTML। এখন কি বলছে যে আমরা একটা মানে এলিমেন্ট ইন্সপেক্ট করতে পারি, মানে ভিউ পেজ সোর্স, মানে একটা একটা মানে একটা এলিমেন্ট ইন্সপেক্ট করে আমরা ভিউ পেজ মানে একটা ভিউ দেখতে পারি যে কোন এলিমেন্টটায় মানে কোন এলিমেন্টের মধ্যে কতটুকু জায়গা নিয়েছে ওইটা। তো পরে দেখি আমরা HTML এর যে বেসিক কোড ওইটা তো দেখলাম। এখন আমরা HTML কিভাবে কমেন্ট করতে হয় আর কমেন্ট কি জিনিসটা এটা আগে বুঝি। আমাদের প্রোগ্রামিং ওয়ার্ল্ডে কমেন্ট হলো এমন একটা জিনিস, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু এই জিনিসটা আমাদের যে ওয়েব পেজ থাকে ওই ওয়েব পেজের মধ্যে আমরা দেখতে পাই না। কমেন্ট হলো প্রোগ্রামারদের সুবিধার জন্য, যে আমরা তো হাজার হাজার লাইন কোড লিখি, কিন্তু যখন আমরা এই কাজটা করার পর কিছুদিন পর এখান থেকে চলে যাব, আরেকজন প্রোগ্রামার এই কাজটা করবে, তখন ওই তো বুঝবে না যে আমরা কোথায় কি কাজ করছি। আমরা তাকে বোঝানোর জন্য আমরা কমেন্ট করে রাখি, মানে কমেন্ট করে একটা লেখা লিখি যে এই জায়গায় আমরা এই কাজটা করছি। ওই মানে কমেন্টটা শুধু আমাদের কোডের মধ্যে থাকবে, কিন্তু ওই মানে কমেন্টটা আমাদের ওয়েব পেজে দেখাবে না। তো দেখি এটা ঠিক এখানে যা বলছে তা সঠিক নাকি। প্রথমে কমেন্ট করি, দেখি কিভাবে কমেন্ট করতে হয়। ধরো একটা লেখা লিখলাম, আই এম শামীম। তো এই দেখো এখানে আই এম শামীম আছে লেখাটা, দেখছো তো যে লেখাটা আই এম শামীম যেটা লিখছি এটা আছে। কিন্তু যখন এটা আমরা কমেন্ট করব, কমেন্ট করলে এই লেখাটা দেখাবে না। তো কমেন্ট কিভাবে করতে হয়, আমরা কমেন্ট করব যে পুরো লেখাটা সিলেক্ট করব, মাউস দিয়ে সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল প্লাস প্রশ্নবোধক যে চিহ্নটা আছে তোমার কিবোর্ডের ওইটাতে ক্লিক করবা। এই দেখো কমেন্ট করার পর আমরা লেস দেন রাইট দেন মাঝখানে ডট ডট চিহ্ন থাকবে আর মাঝখানে আমাদের লেখাটা আসবে। এই দেখো কমেন্ট করার সাথে সাথে আমাদের যেই আই এম শামীম লেখাটা এটা নাই। তো কমেন্ট করার মূল উদ্দেশ্যই হলো যে ওই জিনিসটা যাতে আরেকজন প্রোগ্রামার বুঝতে পারে যে কোথায় কি লেখা আছে ওইটা, আর আমাদের কাজ যাতে সহজ হয়, মানে অনেকদিন পর যখন আমরা এই কাজটা আবার করব, রিপিট করব, তখন যাতে বুঝতে পারি আমাদের কোথায় কি কাজ করছে। তো বুঝছো তো যে কমেন্ট করার কাজ কি। তো পরবর্তীতে দেখি কমেন্ট। এখন
HTML ইজ নট কেস সেন্সিটিভ। এখানে বলছে যে HTML এর মানে আপার কেস লোয়ার কেস মানে বড় হাতের বা ছোট হাতের ওয়ার্ডকে ওরা আলাদাভাবে ধরে না, দুইটা একই ধরে ওরা। এখন আমরা বুঝি যে একটা বড় হাতের একটা ছোট হাতের হইলে কিছু হয় নাকি, HTML এ কোনো ইফেক্ট পড়ে নাকি। এই দেখো প্রথম আমরা H1 একটা মানে একটা ট্যাগ লিখলাম, তো এখন আমরা আরেকটা ট্যাগ লিখি। H1 লিখলাম তো তখন, তো এখন আমরা লিখবো H2 লিখি, না আবার H1 লিখি। এখন আমরা H1 এই দেখো প্রথমে আমরা H1 লিখছি ছোট হাতের, কিন্তু পরবর্তীতে আরেকটা লাইন লিখলাম H1 বড় হাতের। এইটাই বুঝাইছে যে HTML ট্যাগ কোনো কেস সেন্সিটিভ না, মানে এটার বড় হাত মানে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার দুইটা একই। এই যে এখানে এটা বোঝানো হয়েছিল যে মানে HTML ইজ নট কেস সেন্সিটিভ, মানে বড় হাতের এবং ছোট হাতের দুইটা একই। তারপর এখন আমরা আমাদের লেভেল ইতিমধ্যে 1 শেষ, এখন আমরা লেভেল 2 এ যাব। তো লেভেল 2 দেখি কি কি পড়বো লেভেল 2 এ। প্রথম বেসিক HTML ট্যাগ, HTML attribute are used to add more information in the tag। এখন attribute কি, এখানে দেওয়া আছে একটা एग्जांपल দেওয়া আছে যে HTML length is equal to en। এটা কি, এটা হলো এমন একটা ট্যাগ আমাদের যে বলছিলাম পুরো একটা ওয়েব পেজের মধ্যে একটা HTML ট্যাগ থাকে প্যারেন্ট ট্যাগ। ওই প্যারেন্ট ট্যাগের সাইডে এখানে লেন লেখা আছে, লেং হলো ল্যাঙ্গুয়েজকে বোঝানো হয়েছে, আর ইজ ইকুয়াল টু এখানে ইএন লেখা, ইএন মানে ইংলিশ। তুমি যদি এখানে হিন্দি মানে তোমার ওয়েব পেজ তৈরি করো যে লেখাগুলো লেখো ওইটা যদি তুমি হিন্দিতে লিখতে চাও তাইলে এখন এইচআই লেখতা, তারপর বাংলাতে লিখলে বিএ লেখতা। মানে মূলত এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজকে বোঝানো যে আমাদের ওয়েবসাইটটা এই ভাষা দিয়ে লেখা, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা, এটাকে বোঝানো হয়েছে। যে আমাদের কোডেও দেখো এই লেখাটা আছে, এই দেখো উপরে দেখো HTML lang.en, এটা হলো মূলত আমাদের ওয়েব পেজের যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হয়েছে ওইটাকে বোঝানো হচ্ছে। তারপর আমরা যাব হেডিং ট্যাগ। HTML এ হেডিং ট্যাগ কি, used to display heading in HTML, most important and less important। তো আগে বুঝি HTML এর হেডিং ট্যাগ কি, তারপর আমরা এটা কোড করে দেখব। ধরো আমরা একটা বই পড়তেছি, বই পড়ার সময় আমরা যখন একটা বই পড়ার মধ্যে একটা গল্প পড়লাম, গল্পের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট লাইন হলো গল্পের নামটা। ওই ইম্পর্টেন্ট লাইনটাকে আমরা যেমন একটা বোল্ড করে লিখি, মানে মোটা করে লিখি না, যে এটা বেশি ইম্পর্টেন্ট, এটা সেই মানে গল্পের নাম বোঝানোর জন্য। যে বাকি লাইনগুলো একটু একটু ছোট মানে কম ইম্পর্টেন্টের জন্য হালকা ছোট করি আর লেখাগুলো পাতলা করি। সেম টু সেম আমাদের ওয়েব পেজের মধ্যেও, কারণ একটা ওয়েব পেজের মধ্যে অনেকগুলো তোমার ইম্পর্টেন্ট লেখা থাকতে পারে, কিন্তু প্রতিটা লেখা তো একরকম ইম্পর্টেন্ট থাকে না। কিছুটা লেখা একটু বেশি ইম্পর্টেন্ট, কিছু একটু কম ইম্পর্টেন্ট। ওইটা লেখার জন্য আমরা মূলত হেডিং ট্যাগ ব্যবহার করি। HTML এ 6টা হেডিং ট্যাগ আছে। সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেই লেখাটা আমাদের ওয়েব পেজের মধ্যে সবথেকে যেই ইম্পর্টেন্ট লাইনটা থাকে ওইটার মধ্যে আমরা H1 ব্যবহার করি, আর সবথেকে কম ইম্পর্টেন্ট যেটা ওইটাকে আমরা H6 দিয়ে ব্যবহার করি। আর আমরা যখন HTML এর যে হেডিং ট্যাগগুলো সাধারণভাবে HTML লিখি তখন H1টা একটু বড় থাকে আর H6টা ছোট থাকে, কিন্তু যখন আমরা ভবিষ্যতে CSS নিয়ে কাজ করব তখন আমাদের লেখাগুলো সব এক সাইজের হবে, তখন আমরা CSS এর মাধ্যমে লেখাগুলো বড় ছোট করব। কিন্তু এখন যখন আমরা কোডগুলো করবো একটু বড় দেখাবে, এটা কোনো সমস্যা নাই। আমরা HTML এ মানে আমাদের ওয়েব পেজে লেখা বড় ছোট করার জন্য কখনোই আমরা হেডিং ট্যাগ ব্যবহার করব না। আমরা হেডিং ট্যাগ ব্যবহার করবো মূলত কোন লেখাটা বেশি ইম্পর্টেন্ট আর কোনটা কম ইম্পর্টেন্ট ওইটা অনুযায়ী আমরা হেডিং ট্যাগ ব্যবহার করবো। তো আমরা এটা একবার এই ট্যাগটা আমাদের বিএস কোডে লিখে দেখি। তো কমেন্ট কিভাবে করতে হয়, আগে কমেন্টগুলো করলে মানে আমাদের যে ওয়েব পেজটা ওইটা আমরা ক্লিন করি। প্রথম কমেন্ট করি পুরো লাইনটা, এই দেখো কমেন্ট করলাম। এখন আমরা
হেডিং ট্যাগগুলো লিখি। হেডিং ট্যাগ হলো প্রথম, আর মূলত হেডিং ট্যাগ যা আছে ওইগুলো হলো ওপেনিং ট্যাগও আছে, ক্লোজিং ট্যাগও আছে। H1, এই দেখো প্রথমে H1 ওপেনিং ট্যাগ, তারপর H1 ক্লোজিং ট্যাগ। এখন আমরা মাঝখানে যা লিখবো ওইটা হবে আমাদের কন্টেন্ট। হেডিং ট্যাগ H1। এই দেখো আমরা এখানে হেডিং ট্যাগগুলো লিখলাম। হেডিং ট্যাগগুলো লেখার সময় আমরা দেখো যেটা মানে H1 লেখা ওইটার কন্টেন্টগুলো অনেক বড় দেখাচ্ছে, কিন্তু যেটা H6 ওইটার কন্টেন্টগুলো অনেক ছোট দেখাচ্ছে। তখন বলছিলাম যে হেডিং ট্যাগগুলো সাধারণভাবে আমরা HTML ব্যবহার করলে H1 টা একটা বড় দেখা যায় আর H6 টা একটু ছোট দেখা যায়, কিন্তু আমরা কখনোই লেখা ছোট বড়র জন্য আমরা হেডিং ট্যাগ ব্যবহার করবো না। যখন ধরো আমার এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, তো আমরা এই লাইনটার জন্য H1 ব্যবহার করব, আর সব থেকে কম ইম্পর্টেন্ট নিচের লাইনটা, তাই এখানে আমরা H6 ব্যবহার করব। তো বুঝছো তো এখন হেডিং ট্যাগ কি, হেডিং ট্যাগ কখন ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব। তো পরবর্তীতে দেখি আমরা। এখন আমরা প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে জানবো। তখন যে গল্পের বন্ধু আমি বলছিলাম এখন বুঝাই। আমরা তো একটা গল্প পড়তেছি, ধরো গল্প পড়ার প্রথম যে লাইনটা থাকে গল্পের নাম, ওইটা হলো আমাদের হেডিং ট্যাগ। কিন্তু যেই গল্পটা আছে আমাদের, যে গল্পটা পড়বো মূলত ওইটা তো একটা প্যারাগ্রাফ, অনেক বড় আকারে থাকে না, তো ওইটাকে আমরা একটা প্যারাগ্রাফ হিসাবে ধরলাম। তো সেম টু সেম আমরা মেন ইম্পর্টেন্ট লেখাগুলো কিছু কিছু লেখা বাদে বাকি যেই লেখাগুলো মানে যেই কন্টেন্টগুলো আমরা ওয়েব পেজে লিখি, ওই লেখাগুলো আমরা পি ট্যাগের ভিতরে লিখি। পি ট্যাগ হলো প্যারাগ্রাফ, মানে এটার মধ্যে প্যারাগ্রাফ আকারে অনেক লেখা লেখা যায়। আর পি ট্যাগেরও আমাদের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে। তো পি ট্যাগ কিভাবে লিখতে হয় আগে দেখি। কোড এডিটরে বিএস করে যাই, আর আগে যা লিখছি আমরা সবগুলো একবার কমেন্ট করে রাখি যাতে আমাদের ওয়েব পেজটা ক্লিন থাকে। কমেন্ট করে দিলাম। এখন আমরা পি ট্যাগ দেখব। পি ট্যাগ, এই দেখো পি লেখার সাথে আমরা পি ট্যাগ দেখলাম। তো এখন পি ট্যাগের ভিতরে লিখি this is। যে আমরা পি ট্যাগের ভিতরে লিখলাম দিস ইজ পি ট্যাগ। তো দেখো আমরা যখন পি ট্যাগের ভিতরে কিছু লিখলাম ওইটা আমাদের ওয়েব পেজে দেখাচ্ছে। তো মূলত পি ট্যাগ আমরা এইভাবে লিখবো, এবং পি ট্যাগ হলো একটা ব্লক ট্যাগ। তো ব্লক ট্যাগ কি এটা একটু পরে বোঝায়, আগে পি ট্যাগ কিভাবে লিখতে হয় দেখছো তো, যে পি ট্যাগের আমাদের একটা ওপেনিং ট্যাগ থাকে, একটা ক্লোজিং ট্যাগ থাকে, আর মাঝখানে আমরা কন্টেন্ট দেব। তার পরবর্তীতে এখন আমরা শুধু মানে যে ট্যাগগুলো সম্পর্কে জানবো, এগুলোর মানে বেসিক সম্পর্কে জানবো, যে ট্যাগটা কিভাবে লিখতে হয়, ট্যাগগুলোর কাজ কি। কিন্তু যখন আমাদের এই কাজগুলো সম্পর্কে জানা হবে তখন আমরা একটু একটু প্রজেক্ট তৈরি করে দেখব যে কোন ট্যাগটা মানে কিভাবে সবগুলো একসাথে লিখতে হয়। এখন শুধু আমরা প্রতিটা ট্যাগের কাজ দেখব। পি ট্যাগ দেখলাম, এখন আমরা অ্যাঙ্কার ট্যাগ দেখব। অ্যাঙ্কার ট্যাগ কি? তো ইউজ টু অ্যাড লিঙ্ক টু ইউর পেজ, মানে আমাদের একটা ওয়েব পেজের মধ্যে একটা লিঙ্ক ব্যবহার করার জন্য আমরা অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করি। ধরো আমরা একটা পেজ তৈরি করছি, দাঁড়াও তোমাকে এক্সাম্পল দেখাই। এই দেখো এটা হলো একটা ওয়েব পেজ, দেখলা তো একটা ওয়েব পেজ। এই ওয়েব পেজের মধ্যে দেখো নিচে একটা আছে প্রাইভেসি স্টেটমেন্ট, দেখছো নিচে লেখা না, এখানে দেখো প্রাইভেসি স্টেটমেন্ট লেখা। এই দেখো পুরো ওয়েব পেজটা আছে, দেখো আমরা এখানে ক্লিক করতেছি কোনো কাজ করে না, কিন্তু যখন এই নিচে দেখো প্রাইভেসি স্টেটমেন্টে ক্লিক করলাম, এই দেখো আমাকে অন্য একটা পেজে নিয়ে গেছে। মূলত অ্যাঙ্কার ট্যাগের কাজই এটা, যে আমাদের ওয়েব পেজের মধ্যে
কোনো একটা নির্দিষ্ট লেখাকে আমরা ক্লিক করার মাধ্যমে অন্য একটা পেজে নিয়ে যাবে, ওই কাজটা করার জন্য আমরা এ ট্যাগ ব্যবহার করি বা অ্যাঙ্কার ট্যাগ। তো এখন আমরা অ্যাঙ্কার ট্যাগ লিখে দেখি কিভাবে অ্যাঙ্কার ট্যাগ লিখতে হয়। আগে কিছু এটার এক্সাম্পল দেখি। এই অ্যাঙ্কার ট্যাগ লেখার নিয়ম হলো, প্রথমে আমরা অ্যাঙ্কার ট্যাগেরও ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে। তো প্রথমে আমরা এ লিখবো, এ লেখার পর আমরা এইচ রে। প্রথমে আমরা পড়ছিলাম যে অ্যাট্রিবিউট যে আমরা প্রথম HTML এ পড়ছিলাম যে HTML এন্ড ল্যাং ডট ইএড, তখন যে ল্যাংটা ছিল ওইটা হলো একটা অ্যাট্রিবিউট। এখানে এ ট্যাগের ভিতরে একটা এইচ রেপ আছে, এইটাও একটা অ্যাট্রিবিউট। এ লেখার পর আমরা এইচ রেপ লিখে ইকুয়াল লিখে মাঝখানে দুইটা কোটেশন দিয়ে একটা লিঙ্ক বসাবো, যেই লিঙ্কটা বসাবো আমাদের ওই জায়গায় নিয়ে যাবে। তো আমরা এটা কিভাবে লিখতে হয় দেখি। প্রথম বিএস করে যাব, আগের যে লেখাগুলো ওইগুলো আমরা কমেন্ট করে রাখবো। এটা আমাদের পুরো ওয়েবসাইট মানে ওয়েব পেজটা ক্লিন হয়েছে। এখন আমরা অ্যাঙ্কার ট্যাগ লিখবো। আগে এটা লিখে নেই যে এখন আমরা কাজ করবো এ ট্যাগ নিয়ে। আচ্ছা, আমরা এ ট্যাগ নিয়ে কাজ করব। আমরা মানে এটা আমি যেই যেন কথা বলে ওইটা লিখলাম। তো এখন আমরা এ ট্যাগ সম্পর্কে কিভাবে লিখতে হয় দেখি। প্রথমে আমরা এ লিখবো, এ ট্যাগ লেখার জন্য প্রথমে আমরা এ লিখবো, তারপর একটা ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ এই লিখলাম। ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ লেখার পর এই দেখো ওখানে এই স্টেপ আছে, এই স্টেপের মাঝখানে ইকুয়াল দিয়ে একটা কোটেশন আছে। এখন কোটেশনের ভিতরে আমরা যে লিঙ্কটা বা যে সাইডে যাইতে চাই ওই সাইডের লিঙ্কটা দিব। তো এটা করার জন্য প্রথমে আমরা একটা সাইট দেখি। প্রথমে আমরা গুগলে ঢুকবো, আমরা এই বিএস কোডেই ঢুকি। তো আমরা এই বিএস কোডের লিঙ্কটা কপি করব। এই দেখো এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা আমরা কপি করলাম। কপি করার পর আমরা আমাদের বিএস কোডে যাব। তো এই দেখো আমাদের যেই এই স্টেপের মাঝখানে যে কোটেশনটা এখানে আইসে আমরা এখানে পেস্ট করব, যে লিঙ্কটা আমরা কপি করছিলাম। এটা Ctrl+B, এই দেখো আমরা পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে যে মাঝখানে যে কন্টেন্ট লেখার জায়গাটা ওইখানে আমরা একটা কন্টেন্ট লিখবো, যে এটা বিএস কোড লিঙ্ক। আমরা লিখলাম যে বিএস কোড লিঙ্ক। তো দেখো আমরা যে সাধারণ লেখাগুলো লিখি ওই লেখাগুলোর কালার একটু কালো কালার হয়, কিন্তু যখন আমরা মানে এ ট্যাগের ভিতরে কোনো কিছু লিখবো ওই লেখাটা একটু মানে একটু নীল কালার হবে, না একটু নেভি ব্লু কালার হবে, আর নিচে একটা আন্ডারলাইন হবে। তো যখন আমরা এটাতে ক্লিক করব দেখবা উপরের লেখাটায় ক্লিক করতেছি তো কিছুই হয় না, উপরের লেখাটায় ক্লিক করতেছি কিছুই হয় না। কিন্তু যখন আমরা এই নিচের ট্যাগটায় যাই বিএস কোড লিঙ্ক, যখনই আমরা এটাতে ক্লিক করব দেখো ক্লিক করার সাথে সাথে আমাদের অন্য একটা সাইডে নিয়ে যাবে। দেখবা এখন এই দেখো আমাদের বিএস কোডের যেই ওয়েব পেজটা ওইখানে নিয়ে গেছে। তো এখন তো বুঝছো যে এ ট্যাগের কাজ কি। এ ট্যাগের কাজ হলো মূলত আমরা এ ট্যাগের ভিতরে যে মানে লিঙ্কটা ব্যবহার করব আমাদের ওই লিঙ্কে নিয়ে যাবে। তো এখন আমরা দেখবো ইমেজ ট্যাগ। তো HTML তো আমরা ওইখানে দেখলাম যে তোমাদের আগে এক্সাম্পল দেখাই, তাহলে বুঝতে পারবো না এক্সাম্পল না দেখাইলে। এই দেখো এই ওয়েব পেজটার মধ্যে অনেক লেখা আছে, কিন্তু দেখো এই লোগোটা তোমার যে উইন্ডোজের লোগোটা, লিনাক্সের বা ম্যাকের যে লোগোটা আছে এটা হলো একটা পিক। তো এখানে তো এই পিকগুলো কিভাবে এখানে বসাইছে HTML এর মাধ্যমেই। তো আমরা HTML এর মাধ্যমে আমাদের ওয়েব পেজের মধ্যে কিভাবে তোমার মানে পিক বসাতে পারি, ওই পিকটা আমাদের ওয়েব পেজে দেখার জন্য আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করব। তো ইমেজ ট্যাগ ব্যবহার করার জন্য নিয়ম হলো ইমেজ ট্যাগ এর কোনো মানে ইমেজ ট্যাগটা হলো এমন একটা ট্যাগ, ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটার শুধু একটা ওপেনিং ট্যাগ আছে। তো আমরা প্রথমে ইমেজ ট্যাগ লিখবো মানে ইমেজ লিখবো, তারপর ইমেজ লেখার পর src অ্যাট্রিবিউট লিখবো, তারপর ইকুয়াল লিখে কোটেশনের ভিতরে আমরা লিখবো ইমেজের যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা লিখবো, যে এই জায়গায় আমাদের ইমেজটা আছে ওই সোর্সটা দিব।
আর এখানে যে অল্ট, এই অল্টার কাজ হলো যে আমাদের এই ইমেজটা কি সম্পর্কে। ধরো আমাদের এই ইমেজটা হলো একটা বইয়ের ইমেজ, এই অল্টের ভিতরে আমরা লিখবো যে এটা একটা বই, মানে বইয়ের পিক। কারণ এটা লেখার একটা উপকারিতা হলো যখন আমাদের ইমেজে কোনো সমস্যা হবে, ইমেজটা লোড না হয়, তখন এই লেখাটা দেখাবে যে এটা এই জিনিসের ইমেজ। তাই আমাদের অল্ট ট্যাগ সবসময় লিখতে হবে, এটা বেস্ট প্র্যাকটিস। তো দেখি এখন ইমেজটা কিভাবে লিখতে হবে আমাদের। এই দেখো এখন আমরা ইমেজ ট্যাগ লিখবো। প্রথমে আমরা আইএমজি লিখি। এই দেখো এখানে সোর্সও খালি, অল্টও খালি। তো আমরা সোর্সের ভিতরে আমরা ইমেজের লিঙ্কটা দিব যে ইমেজটা কোন জায়গায় আছে। যেহেতু আমার পিসিতে এখন বর্তমানে ইমেজ নাই, সেজন্য আমি গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করব। মানে ইমেজ ডাউনলোড না, ইমেজের একটা লিঙ্ক এই সোর্সের ভিতরে দেবো। তুমি যেটা ডাউনলোড করতে পারো, কিন্তু আমি ডাউনলোড করব না। আমি এখানে কি করব, যে ইমেজ অপশন, এই দেখো ইমেজ, এখানে যে বিএস কোডের যে লোগোটা আছে, এই লোগোর ইমেজটা আমি, লোগোর ইমেজের যে লিঙ্কটা আছে এটা আমি করব, কপি করব, কপি লিঙ্ক অ্যাড্রেস, এই কপি করলাম। তারপর এখানে সোর্স দেখো, না সম্ভবত কোনো ভুল আছে দেখি, ইমেজ, এই দেখো কপি ইমেজ অ্যাড্রেস, আমি লিঙ্ক করছিলাম, এখানে হবে কপি ইমেজ অ্যাড্রেস। করার পর আমরা আমাদের বিএস করে যাব। তো যে সোর্স অপশন থাকবে, সোর্সের মধ্যে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। এই দেখো আমাদের যে ইমেজটা এখানে চলে আসছে। তো কিন্তু ইমেজটা অনেক বড়, ওইটা পরে দেখি। আগে আমরা এই অল্টের ভিতরে আমরা কিসের ইমেজ, আগে ওইটা লিখি, বিএস কোড পিক। তো এটা লিখলাম। আরেকটা জিনিস হলো যে আমরা যখন ইমেজ ট্যাগ নিয়ে কাজ করি, মানে ইমেজ ট্যাগটা যখন আমরা HTML এর মধ্যে লিখি, আমাদের সবসময় ইমেজ ট্যাগের একটা হাইট বা একটা ওয়েট দিতে হবে। কারণ হাইট ওয়েট না দিলে এটা অটোমেটিকলি অনেক বড় হয়ে যাবে। এই হাইট ওয়েট মানে ইমেজ ডিজাইন এগুলো আমরা CSS এই করব, কিন্তু মূলত এখন যখন আমরা শুধু HTML মানে CSS পারি না, আমরা শুধু HTML নিয়ে কাজ করতেছি, সেজন্য আমরা HTML এর যতটুকু প্রয়োজন ওইটুকু শিখে রাখি। মানে যখন আমরা ইমেজ নিয়ে কাজ করব তখন একটা বাধ্যতামূলক আমরা হাইট বা একটা ওয়েট দেব। তো আমরা ওয়েট দেই WIDTH, ওয়েটের মধ্যে আমরা দেব 200 পিক্সেল। এই দেখো যখন আমরা 200 পিক্সেল দিলাম, পিকটা অনেক ছোট হয়ে গেছে। তো হাইট দিতে পারে, আমরা এখানে আমরা হাইট দিই না, শুধু ওয়েট দিছি। চাইলে তুমি দুইটা দিতে পারো, আবার চাইলে একটা দিতে পারো। যদি ওয়েট দাও, ওয়েট অনুযায়ী তোমার হাইটটা হয়ে যাবে। তাই আমি আর হাইট দিলাম না। তো দেখলাম তো এখন ইমেজটা কিভাবে ব্যবহার করতে হয়। আর এখানে আমাদের মানে দুইটা এক লাইনে আসছে, এটা কিভাবে নিচের লাইনে নিতে হয় ওইটা পরবর্তী দেখি। আগে পরবর্তী দেখি কি আছে। ইমেজ ট্যাগ তো দেখলাম, এখন এই দেখো বিআর ট্যাগ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ট্যাগ। বিআর ট্যাগ হলো এমন একটা ট্যাগ, ধরো আমরা অনেকগুলো লাইন লিখছি বা কিছু কোড লিখছি, কিন্তু অনেকগুলো লাইনের মাঝখানে আমাদের একটা ব্রেক প্রয়োজন, মানে নেক্সট লাইন দরকার। তোমার পি ট্যাগ বা যে কোনো ট্যাগের মাঝখানে আমরা নেক্সট লাইন আনতে পারি না, চাইলেই আনতে পারি না। ওই নেক্সট লাইনটা আনার জন্য আমরা বিআর ট্যাগ ব্যবহার করি। এখন বুঝে এটা কিভাবে করতে হয়। ওকে একটা এক্সাম্পল আগে দেখাই। এই দেখো এখানে আমরা কি করছি, যে প্রথমে এ ট্যাগ লিখলাম, এ ট্যাগের পর ইমেজ ট্যাগ লিখলাম। দুইটা ট্যাগের লেখাগুলো এক সিরিয়ালে আসছে, কারণ এখানে এ ট্যাগ ইমেজ ট্যাগ দুইটাই ব্লক, মানে দুইটাই তোমার ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগ হলো এমন ট্যাগ যে ট্যাগ শুধু তার যতটুকু জায়গায় প্রয়োজন ততটুকু জায়গায় নেয়। তাই এখানে মানে আমাদের যেই এ ট্যাগের যতটুকু জায়গা প্রয়োজন হয়েছে ততটুকু জায়গা নিচ্ছে, আর বিএস কোডের জন্য যতটুকু জায়গা প্রয়োজন মানে ইমেজ ট্যাগের জন্য ততটুকু জায়গা নিচ্ছে। তো এই দুইটার মধ্যে যে মানে পরবর্তীতে মানে যে এখানে বিএস কোড লেখাটা আছে, এটা নেক্সট লাইনে আমরা পিকটা চাই, সমানে চাই না। যে নেক্সট লাইনে নেওয়ার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করব, ওইটা হলো বিআর ট্যাগ। দেখো বিআর, যখন আমরা দেখো বিআর লিখছি, বিআর লেখার সাথে সাথে আমাদের যে পিকটা আছে ওই পিকটা আমাদের নেক্সট লাইনে চলে আসে, মানে তখন তো ছিল সমান সমান। আবার দেখা এটা, এই দেখো
না, পুরোটা কমেন্ট হয়ে গেছে। দেখো বিয়ার ট্যাগটা আমি এখন রিমুভ করব, পরিবর্তন দেখো তুমি। এই দেখো বিয়ার ট্যাগটা যখনই আমি রিমুভ করলাম আবার দুইটা এক লাইনে চলে আসছে, কিন্তু যখনই আবার আমি বিয়ার ট্যাগটা করব উপর নিচে হয়েছে, মানে লাইন ব্রেক হয়েছে। আর উপরে লেখাটার মধ্যে একবার বোঝাই তোমাকে। এই দেখো এখন আমরা এ ট্যাগ নিয়ে কাজ করব। আমি চাইতেছি যে ট্যাগ নিয়ে কাজ করব, মানে নিয়ে কাজ করব, এই লাইনটা আমি পরবর্তী লাইনে চাইতেছি। কিন্তু যখন আমরা এই দেখো আমি কোডের মধ্যে নেক্সট লাইন মানে ক্লিক করে ইন্টার দিছি, কিন্তু আমাদের কোনো নেক্সট লাইন হয় নাই। তো নেক্সট লাইনের জন্য আমরা কি করব, আমরা বিআর ব্যবহার করব। ধরো এখানে আমি বিআর ব্যবহার করছি, বিআর লেখার সাথে সাথে দেখো নিয়ে কাজ করব, এই জিনিসটা পরের লাইনে চলে আসছে। তো মূলত বিআর ট্যাগের কাজই হলো এটা যে আমাদের একটা নতুন লাইন দিবে। তো এখন তো বুঝলাম যে আমরা ইমেজ ট্যাগ কিভাবে কাজ করতে হয়, বিআর ট্যাগ কিভাবে কাজ করতে হয়। এখন পরবর্তীতে দেখি কি আছে বিআর ট্যাগের পর। এখন হলো আমাদের কিছু মানে আমাদের যে ওয়েব পেজটার মধ্যে কিছু হাইলাইটিং ট্যাগ সম্পর্কে জানবো। হাইলাইটিং ট্যাগ, মূলত হাইলাইটিং ট্যাগ কি, যে এই ট্যাগগুলোর কাজ একটু অন্যরকম। যে একটা হলো বি ট্যাগ, আই ট্যাগ এবং ইউ ট্যাগ। বি ট্যাগের কাজ হলো আমরা যে একটা লেখা লিখবো এই লেখাটাকে একটু বোল্ড মানে একটা মোটা করবে যাতে আমাদের চোখে সহজে পড়তে পারে। আর আই ট্যাগের কাজ হলো ইটালিক, মানে আমরা যে সাধারণ লেখাগুলো লিখি ওই লেখাগুলো সোজা থাকে, কিন্তু যখন ইটালিক লিখি একটু কর্নার বরাবর লেখাগুলো দেখা যায়। আর আন্ডারলাইন তো বুঝোই যে আমরা যে লেখাটা লিখবো একটা লেখা আন্ডার মানে মার্ক করার জন্য, বা নিচে আন্ডারলাইন মানে আমরা আন্ডারলাইন লিখবো, নিচে একটা দাগ মানে দাগ দিয়ে দেবে। তো এটা আমরা কোড করে দেখি কিভাবে করতে হয়। এখন আমরা যে ট্যাগগুলো সম্পর্কে জানবো, যে বি ট্যাগ, আই ট্যাগ এবং আন্ডারলাইন ট্যাগ মানে ইউ ট্যাগ, প্রতিটা ট্যাগই হলো ইনলাইন ট্যাগ। মানে এই ট্যাগগুলো হলো যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গায় নিবে। প্রথমে বি ট্যাগ সম্পর্কে জানি। বি ট্যাগ না, প্রথম একটা পি ট্যাগ লিখি, মানে একটা প্যারাগ্রাফ লিখি তারপর বোঝাই। পি ট্যাগ একটা অনেকগুলো লেখা লিখে আগে। এই দেখো এখানে অনেক বড় একটা লেখা লিখলাম। তো এখানে চাইতেছি আমি যে একটা লেখাকে আমি একটু দেখো সব লেখা একরকম না, আমি চাইতেছি একটা লেখা বড় করতে। সিট, এখানে সিট লেখাটা আছে এটাকে আমি চাইতেছি একটু বোল্ড করতে মানে একটু মোটা করতে। কিন্তু কিভাবে করব, এখন তো আমরা কোনো মানে স্টাইল করার কোনো টুলস জানি না। তো এইচটিএমএল এর মাধ্যমে কিভাবে লেখাটা মোটা করব, ওইটা মোটা করার জন্য আমরা বিটেক ব্যবহার করব। বিটেক, বিটেক লিখবো, তারপর এই দেখো দেখছো যে পুরো লেখাটার মধ্যে এই সিট লেখাটা যেটা মানে সিট ওয়ার্ডটা এটা একটু বোল্ড মানে একটা মোটা দেখাচ্ছে। তো আরেকটা দেখি, ধরো আগে এটা অনেক সাইডে আছে, এটা ঠিক করলে এই দেখো নিচে একটা লেখা আছে ইলিট। এই ইলিট লেখাটাকে আমি ইটালিক করব। কপি, এই দেখো এই জায়গায় কোথায় না ইলিট, ইলিট লেখা নর্মাল আছে, কিন্তু এটাকে আমি একটু স্টাইলিশ করব। তো স্টাইলিশ করার জন্য এখানে আমরা আই ট্যাগ ব্যবহার করব ইটালিক দেখানোর জন্য। এই দেখো এই ইলিট লেখাটা একটু মানে কর্নার বরাবর ইটালিক লেখার মতন দেখাচ্ছে। আই ট্যাগের কাজই এটা। তারপর আমরা আরেকটা দেখছিলাম যে আন্ডারলাইন মানে ইউ ট্যাগ। এখন আমরা এই নিচে আছে একটা অফিসিয়াল, এই অফিসিয়াল লেখাটাকে আমরা মার্ক করব মানে আন্ডারলাইন করব। তো আন্ডারলাইন করার জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। ইউ, এই দেখো আমরা যখন মানে অফিসিয়াল লেখাটার দুই সাইডে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাধ্যমে মাঝখানে এটা লিখলাম, সাইডে আমরা ইউ ট্যাগ লিখলাম, তখন এটা আমাদের আন্ডারলাইন হয়ে গেছে মানে নিচে একটা দাগ টানছে। এখন তো বুঝছো যে বি ট্যাগের কাজ হলো বোল্ড করা, আই ট্যাগের কাজ হলো লেখাকে ইটালিক করা, আর আন্ডারলাইনের কাজ হলো মানে নিচে আন্ডারলাইন দেওয়া লাইনের, মানে ইউ ট্যাগের কাজ হলো আন্ডারলাইন দেওয়া।
তো পরবর্তীতে আমরা দেখব এখানে আছে বিগ ট্যাগ এবং স্মল ট্যাগ। এটা মূলত এখন বর্তমানে HTML এটা সরিয়ে নিয়েছে, মানে এটা আগে ছিল, আগে কাজ করা যেত, এখন আর এটা ব্যবহার করা হয় না। তবে মূলত লেখা যদি একটু বড় করতে চাও বিগ ট্যাগ ব্যবহার করা যায়, আর লেখা একটু ছোট করার জন্য স্মল ট্যাগ ব্যবহার করা যায়। এটা যদি তোমার দরকার হয় তাহলে তুমি এটা ব্যবহার করতে পারো। পরবর্তীতে চাই HR ট্যাগ। HR ট্যাগের কাজ কি? HR ট্যাগ হলো এমন একটা ট্যাগ, মানে এই ট্যাগটা মানে যখন আমরা যেই জায়গায় HR লিখবো, যখন আমরা বিয়ার ট্যাগ লিখছিলাম, বিয়ার ট্যাগ করলে আমরা একটা নেক্সট লাইন দেয়। আর HR ট্যাগের কাজ হলো একটা মানে হরিজন্টাল একটা লাইন টানে। তো দেখি কেমন দেখা যায় এইচ ট্যাগ লিখলে। এইচ ট্যাগ, এই দেখো এই মাঝখানে একটা লেখা আছে কি, মানে অফিসিয়ালের পরেই আমি একটা এই জায়গায় HR লিখবো, HR ট্যাগ। মানে আমি চাইতেছি যে মাঝখানে একটা লাইন টানো, তো এখানে আমি HR লিখলাম। এই দেখো যখনই আমি HR লিখলাম একটা হরিজন্টাল একটা লাইন টানলো, দেখছো যে অফিসিয়ালের পরেই একটা নতুন লাইন ক্রিয়েট করে একটা লাইন টানছে মাঝখানে, তারপর থেকে নতুন লাইন শুরু হয়েছে। HR ট্যাগের কাজ হলো এটা যে একটা নতুন একটা লাইন টানবে হরিজন্টাল ভাবে। এখন আমরা একটা মানে ইম্পর্টেন্ট একটা ট্যাগ সম্পর্কে জানবো। এইটা হলো একটা মানে সুপ, একটা হচ্ছে সাব। মানে এটা না, সাবের কাজ হলো ধরো আমরা যখন কেমিস্ট্রি সূত্র পড়ি যে H2O, মানে এটা কিভাবে লিখবো। আমরা এতক্ষণ যে লেখাগুলো লিখছি আমাদের মানে করে, ওইগুলো কিন্তু আমাদের ওয়েব পেজে সিরিয়াল বাই সিরিয়াল দেখাচ্ছে, কোনো লেখা উপরে বা কোনো লেখা নিচে নাই। আমরা যেহেতু সিএসএস মানে পারি না, মানে এখনো করি নাই, সেই জন্য আমরা এটা ডিজাইন করতে পারবো না। কিন্তু HTML এর মাধ্যমে এটা কিভাবে করবো, HTML এর মাধ্যমে এটা করার জন্য আমরা সাব ট্যাগ ব্যবহার করব। মানে যেই আমাদের যে সূত্রগুলো আছে কেমিস্ট্রি সূত্র, ওই সূত্রর লেখাগুলোর মতন লিখতে হলে আমরা সাব ট্যাগ ব্যবহার করব। একটা লেখা লিখে দিই, প্রথমে একটা বিয়ার ট্যাগ লিখি যাতে নেক্সট লাইন থেকে শুরু হয়, তো বিয়ার লিখলাম। তারপর এখানে আমরা আরেকটা পি ট্যাগ, আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফের ভিতরে আমরা এইচ লিখলাম, এইচ। তারপর এখানে আমরা সাব, তারপর টু, তারপর ও এখানে দেখো আমরা H2O লিখলাম। এই লেখাটা যদি আমরা সরাসরি পিডিএফ এর ভিতরে লিখতাম, লেখাটা কিন্তু এমন দেখাইতো না, লেখাটা সিরিয়াল বাই সিরিয়াল দেখাইতো। কিন্তু যেহেতু আমরা এখানে সাব ট্যাগ মানে সাব ট্যাগের ভিতরে আমরা টুটা লিখলাম, সেই জন্য টুটাকে একটু নিচে করে দিয়েছে, আর এইচ আর টুটা এক সিরিয়ালে। মানে আমরা যে সূত্রের মতন লেখার জন্য আমরা সাব ট্যাগ করব। এখন আমরা যে অঙ্কের মানে এটা সূত্র না, এটা হলো সংকেত, সরি ভুল করছি, এটা হলো সংকেত, কেমিস্ট্রির সংকেত। তো এখন আমরা যে গণিতের যে সূত্রগুলো আছে যে এ স্কোয়ার বি স্কোয়ার, ওইগুলো কিভাবে লিখবো, ওইগুলো লেখার জন্য আমরা এখান থেকে আমরা সাব ব্যবহার করছি। এখন আমরা ব্যবহার করবো সুপ, মানে সুপারিয়ার মানে উপর, উপরে কিছু জিনিস লেখার জন্য আমরা কিভাবে লিখবো। আরেকটা প্যারাগ্রাফ নেই, একটা প্যারাগ্রাফের মধ্যে প্রথম আমরা টু লিখি, যে টু স্কোয়ার বানাই। টু স্কোয়ার কিভাবে করবো, সুপ এই দেখো আমরা যখন এই মানে একটা প্যারাগ্রাফ নিলাম, এটার ভিতরে আমরা টু স্কোয়ার বানিয়েছি। শুধু একটা টু লিখলে আরেকটা টু লিখলে সমান সমান আসতো, 22 দেখাইতো। কিন্তু যখনই আমরা সুপ মানে সুপ ট্যাগের ভিতরে আমরা আবার টু লিখছি, ওই লেখাটাকে ওই টুটাকে টু এর পাওয়ার বানিয়ে দিছে, মানে টু স্কোয়ার। তো বুঝছো তো যে আমরা গণিতের যে সূত্রগুলো মানে গণিতের যে সূত্রগুলো এইভাবে কিভাবে লিখতে হয়, আর তোমার কেমিস্ট্রির যে সংকেতগুলো ওইগুলো কিভাবে লিখতে হয়, কোনো স্টাইলিং টুল ব্যবহার না করেই HTML এর মাধ্যমে এগুলো লেখা যায়। তারপর দেখি আমাদের কি আছে। এখন আমরা প্রি ট্যাগ সম্পর্কে জানবো। প্রি, আমরা সরাসরি যে পি ট্যাগ, একটা যে পি ট্যাগ আছে মানে প্যারাগ্রাফ ট্যাগ, ওই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা যা লিখি তা যতক্ষণ পর্যন্ত আমাদের ডিসপ্লে মানে আমাদের যে ডিভাইসে আমরা লেখাগুলো দেখছি বা আমাদের যে ওয়েব পেজ যতটুকু জায়গা নিতে পারে,
ততটুক পর্যন্ত ওই লাইন যাবে, তারপর থেকে নেক্সট লাইন যাবে। কিন্তু আমরা চাইলেই পি ট্যাগের ভিতরে আমরা নেক্সট লাইন আনতে পারবো না। একটা এক্সাম্পল নিয়ে দেখায়, এটা তো বিএস করে ঢুকে আগে। এই ধর উপরে যা আছে সবকিছু আগে আমরা কমেন্ট করি একবার, মানে আমাদের পুরোটা ফ্রেশ যেতেছে, ফ্রেশ মানে পুরোটা কমেন্ট করে দিলাম। কমেন্ট করার পর আমরা এখন একটা পি ট্যাগ নিই, পি ট্যাগের ভিতরে কিছু লেখা লিখি। এই দেখো এখানে অনেকগুলো লেখা লিখলাম। যখন আমাদের ডিসপ্লেটা একটু বড় করব, লাইন আর কম থাকবে, মানে নেক্সট লাইন মানে যতক্ষণ পর্যন্ত আমাদের ডিসপ্লে যতটুকু জায়গা নেবে ততটুকু পর্যন্ত আমাদের এই লাইনটা যাবে, নেক্সট লাইন নেবে না। পি ট্যাগের কাজে এটা, মানে পি ট্যাগের মধ্যে কোনো স্পেস নেয় না, মানে নেক্সট লাইন হয় না। দেখো এখানে আমি ইলেক্টের পরে আমি একটা নেক্সট লাইন নিতেছি, হইতেছে না, যেমনটা আছে তেমনই, মানে কোনো আমি এখানে ট্যাপ ট্যাপ দিতেছি, মানে একটু জায়গা নিতেছি, কোনো কাজ হইতেছে না। কিন্তু সেম লেখাগুলো যদি, এই দেখো সেম লেখাগুলো পি ট্যাগের ভিতরে না লিখে যদি আমরা প্রি ট্যাগ ব্যবহার করি, প্রি পি এর মতনই প্রি ট্যাগ একটা আছে, প্রি ট্যাগের ভিতরে আমরা সেম লেখাটা লিখি। এই দেখো এই পুরো লেখাটা সিরিয়াল লম্বা গেছে ওইদিকে না। তো আগের বার আমরা যে নেক্সট লাইন চাইছি নেক্সট লাইন হয় নাই, কিন্তু এবারও দেখো আমরা এখানে সাইটের আগে আমরা একটা ট্যাব দিব, মানে নতুন লাইন চেয়েছে। তো এই দেখো সাইডের পর নতুন লাইন আসছে, তারপর ইলিটের পর আরেকটা নতুন লাইন। এই দেখো তো দেখলো তো যে আমরা পি ট্যাগের ভিতরে কোনো মানে ট্যাব বা নতুন ট্যাগ মানে নতুন লাইন চাইলেই পারি না। কিন্তু আমরা যদি প্রি ট্যাগের ভিতরে আমরা যেমন চাই তেমন ভাবে করতে পারি, অন্য কোনো ট্যাগ না ব্যবহার করি। কিন্তু পি ট্যাগের ভিতরে আমরা বিআর ট্যাগের মাধ্যমে নতুন লাইন নিতে পারি, কিন্তু প্রি ট্যাগের ভিতরে কোনো বিআর ট্যাগ বা অন্য কোনো ট্যাগ ছাড়াই আমরা নতুন লাইন তৈরি করতে পারি। তো বুঝছো তো প্রি ট্যাগের কাজ কি? প্রি ট্যাগ হলো এমন একটা ট্যাগ, এই ট্যাগের ভিতরে আমরা মানে ইচ্ছা মতন লাইনগুলো সাজাতে পারি। তো এটা তো গেল, তারপর আমরা দেখি প্রি ট্যাগ শেষ হলো। তো আমাদের লেভেল 2 শেষ, এখন আমরা লেভেল 3 জানবো। তো লেভেল 3 তে যাওয়ার আগে আমরা কিছু কথা বলি। এখন পর্যন্ত আমরা মানে যে ট্যাগগুলো সম্পর্কে জেনেছি, আমরা মূলত যে প্রতিটা ট্যাগ সম্পর্কে আগে একটু একটু থিওরি সম্পর্কে জানতেছি, তারপর ওই ট্যাগটা আমরা কাজ করে দেখতেছি যে ওইটার কাজ কি, কিভাবে করা হয়। আমরা মূলত এখন ট্যাগগুলো সম্পর্কে কিভাবে ইউজ করতে হয় আর ট্যাগগুলোর কাজ কি ওই এগুলোর বেসিক জানতেছি। কারণ এখন যদি পুরোপুরি মানে আমরা একটা ওয়েব পেজ তৈরি করতাম, যে আমরা ওয়েব পেজটা তৈরি করতে পারবো না। তাই আমরা যে ট্যাগগুলো একটা ওয়েব পেজের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে ট্যাগগুলো বারবার মানে ব্যবহার হয় ওই ট্যাগগুলো সম্পর্কে আমরা জানতেছি। কারণ আমাদের HTML এ অনেক মানে অগণিত মানে অনেক ট্যাগ আছে, সব ট্যাগ মানে শেখার তো আমাদের প্রয়োজন নেই। আমাদের শুধু প্রয়োজন যে ট্যাগগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, আর বাকি ট্যাগগুলো আমাদের সময়ের সাথে সাথে আমরা শিখতে পারবো। তো লেভেল 3 তে চলে যাই। লেভেল 3 পেজ লেআউট, সিমেন্টিক ট্যাগ। এখানে ইউজিং সিমেন্টিক ট্যাগ ফর লেআউট। সিমেন্টিক ট্যাগ কি? আমরা এতক্ষণ পর্যন্ত মানে একটা মানে ওয়েব পেজ তৈরি করার জন্য যে কিছু ট্যাগ প্রয়োজন ওইগুলো সম্পর্কে জেনেছি, কিন্তু আমরা সবকিছু একটা বডি ট্যাগের মানে যে বডিটা ওই বডি ট্যাগের ভিতরে সবকিছু দেখতেছি। কিন্তু আমাদের যে পুরো একটা ডিসপ্লে থাকে মানে একটা ওয়েব পেজ থাকে, ওই ওয়েব পেজটার মধ্যে সবসময় তিনটা ধাপ থাকে। একটা হচ্ছে হেডার পার্ট, একটা হচ্ছে মেইন পার্ট, একটা হচ্ছে ফুটার পার্ট। তো আমরা একটা সাইট থেকে তোমাকে দেখাই যে কি বোঝানো হয়েছে। ধরো আমি গুগল ক্রোমে যাইলাম, তো আমি এখানে বিএস কোডের ওয়েবসাইটে ঢুকলাম। এই দেখো এটা হলো আমাদের বিএস কোডের ওয়েবসাইটটা। এই উপরে দেখতেছো যে মেনু বার, সার্চ বার, মানে উপরে এই লেখাগুলো মানে এই সার্চ বারটা হলো এটা হলো হেডার পার্ট, মানে এই পুরো জিনিসটা হলো একটা বডি মানে HTML এর বডি ট্যাগের ভিতরে পড়ে। কিন্তু এই বডি ট্যাগটার ভিতরে আমার তিনটা পার্ট থাকে। ওই তিনটা পার্টের মধ্যে এই উপরের অংশটুকু হলো মানে যে মেনু বারগুলো হলো এগুলো হলো তোমার হেডার পার্ট, আর নিচে মানে এই মাঝখানে যেই জিনিসগুলো আছে এই জিনিসগুলো হলো তোমার
মেন মানে মেন পার্ট, মানে মেন ট্যাগের ভিতরে লিখতে হবে। এই জিনিসগুলো হলো মেন ট্যাগের ভিতরে লিখতে হবে। আর দেখো একবারে নিচে যাব আমরা, সবার নিচে। এই দেখো নিচে যে কিছু লেখা আছে একবার সবার নিচে, এগুলোকে আমরা ফুটারের ভিতরে রাখবো। তো বুঝছো তো যে আমরা একটা এইচটিএমএল মানে একটা ওয়েব পেজ তৈরি করার জন্য, মানে প্রফেশনাল ভাবে তৈরি করার জন্য বডি ট্যাগের ভিতরে মানে সিমেন্টেক ট্যাগ ব্যবহার করে কোডগুলো করব। মূলত একটা বডি ট্যাগের ভিতরে 3টা পার্ট তৈরি করব আমরা। একটা পার্ট হলো হেডার পার্ট, একটা হলো মেন পার্ট, একটা হলো ফুটার পার্ট, যাতে আমাদের সবকিছু আলাদা আলাদা থাকে। পরবর্তীতে চাইলেই কোন জায়গায় সমস্যা কোথায় কি অ্যাড করতে হবে সহজে বুঝতে পারি। সেজন্য আমরা সিমেন্টিক ট্যাগ মানে লেআউটের মাধ্যমে আমরা কোড লিখব। তো হেডার ট্যাগ, মেন ট্যাগ এবং ফুটার ট্যাগ কিভাবে লিখতে হয় একবার দেখাই। বিএস করে ঢুকবো, আগেরগুলো যা আছে সব কিছু একবার আমরা কমেন্ট করে রাখবো। কমেন্ট করার পর আমরা এখন প্রথম এই দেখো আমাদের পুরা বডি ট্যাগটা পুরা খালি। প্রথমে আমরা হেডার লিখব, মানে এটা হেডারের অংশ। এটা বড় মানে প্রথম উপরে যে একটা হেড ছিল ওই হেড না, এটা হলো আমাদের মানে বডি ট্যাগের ভিতরে একটা হেডারের পার্ট। প্রথমে আমরা হেডার ট্যাগ লিখলাম, দিস ইজ হেডার পার্ট, দিস ইজ হেডার পার্ট। তারপর মেন, this is main part, এই দেখো আমরা এখানে 3টা লেখা লিখলাম এই বডি ট্যাগের ভিতরে। প্রথমে আমরা বডি ট্যাগের ভিতরে একটা হেডার ট্যাগ লিখলাম, তারপর মেইন ট্যাগ, তারপর ফুটার ট্যাগ। মূলত আমরা যখন একটা ওয়েব পেজ তৈরি করি তখন আমরা ওয়েব পেজটা এভাবেই তৈরি করব, যে প্রথমে যে আমরা হেডার অপশন মানে জিনিসটা থাকবে এই হেডার উপরে, যে দিস ইজ হেডার পার্ট, এই একটা জায়গা নিব আমরা, পুরো জায়গাটার মধ্যে হেডারের যে জিনিসগুলো ওইগুলো লিখবো। তারপর আমরা মেন মানে পরে যে বাকি যে আমাদের ওয়েব পেজটার জায়গাগুলো থাকবে মাঝখানে, ওই জায়গাতে আমরা মেন পার্টের যা লিখতে হবে তা কিছু লিখবো। আর একবার সবার নিচে একটা ওয়েব পেজের সবার নিচে যেই কিছু লেখা থাকে, যে লিঙ্ক মানে তোমার ওয়েব পেজ বা কিছু একটা লিঙ্ক থাকবে, ওইগুলো সবাই নিচে ফুটার অপশনে আমরা লিখবো। তো বুঝছো তো যে কিভাবে করতে হয়। মানে এখন শুধু আমরা জেনে রাখি যে এই ট্যাগগুলো আছে, যে এই ট্যাগগুলো এইভাবে ব্যবহার করতে হয়, পরে এটাকে কিভাবে কাজ করতে হয় পুরোপুরি ওইটা আমরা পরবর্তীতে দেখবো যখন প্রজেক্ট তৈরি করব। এখন ইনসাইড মেইন ট্যাগ, তো আমরা তো বললাম যে বডি ট্যাগের ভিতরে আছে হেডার ট্যাগ, মেইন ট্যাগ এবং ফুটার ট্যাগ, কিন্তু আবার যেই মানে মেইন ট্যাগ আছে এই মেইন ট্যাগের ভিতরে আরো আমরা ট্যাগ ব্যবহার করতে পারি। ওই ট্যাগগুলো হলো সেকশন ট্যাগ, আর্টিকেল ট্যাগ এবং অ্যাসাইড ট্যাগ। এখন সেকশন ট্যাগ কি? আমাদের যে মেইন ট্যাগটা করব, ধরো আমরা পুরো একটা মেইন ট্যাগ মানে একটা বডি ট্যাগের ভিতরে একটা মেইন ট্যাগ থাকবে। ওই মেইন ট্যাগ মানে আমাদের যে পুরো এই ডিসপ্লেটা, এই জায়গায় তো অনেক লেখা থাকবে, মানে যখন আমরা স্ক্রল করব নিচে আর অনেক কিছু আসবে না, যদি পুরোটা যদি একটা মেইন ট্যাগের ভিতরে লিখি লেখাগুলো এলোমেলো হয়ে যাবে। তাই প্রতিটা মানে যখন যেই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট, ধরো আমি তোমাকে এক্সাম্পল দেখাই আগে। এই দেখো প্রথম এই জায়গাটুকু আসছে, মানে আমরা প্রথম যেটুকু ভিজিবল মানে যেটুকু দেখতে পারি এইটা হলো ধরি সেকশন 1, এটাকে আমি দিলাম সেকশন 1। ধরো পরে যেটুকু দেখা যায়, পরের হানি না পরে আবার স্ক্রল করলে এতটুকু দেখা যায়, এইটুকুকে দিলাম আমি সেকশন 2। আমরা কোড মূলত এইভাবে করব যে আমরা আমাদের ডিসপ্লেতে যতটুকু দেখতে পারি ততটুকু মানে সেই অংশটুকু আমরা একটা সেকশন করব, তারপরটুকু আবার সেকশন করব। সেম একটা বডি ট্যাগের ভিতরে একাধিক মানে একটা বডি ট্যাগের ভিতরে একাধিক সেকশন রাখা যায়, মানে সেকশন আকারে আমরা ভাগ করব জিনিসগুলোকে। তারপর সেকশন, তারপর আর্টিকেল। আর্টিকেল হলো আমাদের মানে যেই ওয়েব পেজটা তৈরি করব, ওয়েব পেজের মধ্যে কিছু কিছু লেখা
আর্টিকেল আকারে, মানে একটা আর্টিকেলের মতন লিখতে হয় সাইডে, ওই লেখাগুলোর জন্য আমরা আর্টিকেল ব্যবহার করব। আবার আরেকটা ট্যাগ আছে অ্যাসাইড ট্যাগ। ধরো আমি এই লেখাগুলো লিখলাম, মানে সেকশন ট্যাগ, আর্টিকেল ট্যাগ, অ্যাসাইড ট্যাগ, মানে এগুলো একটা সিরিয়াল আছে না, আর সাইডে এগুলোর মানে কিছু লেখা আছে। এই লেখাগুলোকে আমি একটা সাইডে করব, মানে একটা পেজের ফুল ডিসপ্লেতে এক সাইডে থাকবে মেইন ট্যাগ, মেইন ট্যাগের ভিতরে থাকবে সেকশন ট্যাগের ভিতরে, আর বাকি আরেকটা পার্টের মধ্যে আমরা একটা অ্যাসাইড ট্যাগের মধ্যে কিছু লেখা লিখবো। ওইটাকে অ্যাসাইড ট্যাগ বলা হয়। মানে অ্যাসাইড ট্যাগের কাজ এমন কিছুটা, তখন আমরা মানে অ্যাটেগ নিয়ে, মানে অ্যাঙ্কার ট্যাগ নিয়ে কিছু কাজ করছিলাম। তখন শুধু আমরা অ্যাটেগ কি, মানে অ্যাটেগের বেসিক সম্পর্কে জেনেছি, যে অ্যাটেগের মধ্যে আমরা কোনো লিঙ্ক দিলে ওই লিঙ্কটাতে আমাদের নিয়ে যায়। কিন্তু অ্যাটেগের মধ্যে লিঙ্কটাতে নিয়ে যায়, যখন আমরা একটা লিঙ্কটাতে অন্য একটা পেজে যাই, আমাদের যে ট্যাব থাকে, মূলত তোমাকে বোঝাই একটা জিনিস, বিএস কোডে যাই, প্রথম আমরা অ্যাটেগটা লিখি, তারপর বোঝাই যে কি সমস্যা। আগে উপর পুরোটা আমরা ফ্রেশ করবে, কমেন্টের মাধ্যমে পুরো ডিসপ্লেটা আমাদের ফ্রেশ করি, মানে ওয়েব পেজটা ফ্রেশ করলাম। তারপর আমরা একটা অ্যাটেগ লিখলাম, অ্যাটেগ এখানে লিখবো আমরা গুগল লিঙ্ক, না বিএস কোড লিঙ্ক, বিএস কোড। তো বিএস কোড লিখলাম। এখন আমরা এই স্টেপের ভিতরে আমরা এটা লিঙ্ক দিব না, তখন যে দেখছিলাম লিঙ্ক কিভাবে দিতে হয়। তো এখানে আমরা গিয়ে লিঙ্কটা কপি করব, লিঙ্কটা কপি করার পর আমরা অ্যাট্রিবিউট, এই স্টেপ অ্যাট্রিবিউটের মধ্যে পেস্ট করব। এই দেখো আমরা যখন দেখবা, যখনই আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখো আমাদের উপরে এখানে একটা ট্যাব আছে, এই একই ট্যাবের ভিতরে অন্য একটা পেজ, মানে অন্য একটা সাইটকে নিয়ে গেছে। কিন্তু আমরা চাইছি যে আমাদের যে ট্যাবটাতে আমরা কাজ করতেছি ওই ট্যাবটাই থাকুক, সাথে একটা নতুন ট্যাব খুলুক, কিন্তু এখানে একটা ট্যাবের ভিতরে কাজ করতেছে। এই দেখো আবার এই একই ট্যাবে আসছে। যদি আমরা চাই যখন আমরা ক্লিক করব আমাদের অন্য একটা নতুন ট্যাবে নিয়ে যায়, ওইটার জন্য আমরা এখানে লিখবো টার্গেট। এই দেখো টার্গেট আছে, টার্গেট লিখবো, তারপর এখানে ব্ল্যাঙ্ক, এই দেখো ব্ল্যাঙ্কে ক্লিক করব। এইবার দেখবা কি পরিবর্তন হয়। এখন যখন আমরা ক্লিক করব, আবার দেখো বিএস করে ক্লিক করলাম, এই দেখো তখন আমাদের এই যে ডকুমেন্ট ট্যাব, মানে ডকুমেন্ট যে ট্যাবটা ছিল ওই ট্যাবের ভিতরে আমাদের লিঙ্কটাতে ঢুকাইছে। কিন্তু যখনই আমরা টার্গেট ডট ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক দিছি, তখন আমাদের একটা নতুন ট্যাব ক্রিয়েট হয়েছে। তো মূলত টার্গেট ট্যাগের কাজই হলো এটা, যে আমরা টার্গেটের ভিতরে আমরা যদি ব্ল্যাঙ্ক লিখি আমাদের নতুন একটা মানে পেজ, মানে নতুন একটা আমাদের ট্যাব খুলবে। কোথায় ছিলাম, তারপর এই দেখো মূলত এটাই বলছে যে টার্গেটের ভিতরে আমরা যেই মানে যেটা লিখবো ওইটাই নিয়ে যাবে। এখন আমরা এতক্ষণ তো আমরা কোনো একটা লেখাতে ক্লিক করলে আমাদের একটা সাইটে রিডাইরেক্ট করতো, কিন্তু এখন আমরা দেখবো যে একটা ইমেজের মধ্যে ক্লিক করলে কিভাবে আমাদের অন্য একটা জায়গায় নিয়ে যায়। তো ইমেজের মধ্যে ক্লিক করলে কিভাবে অন্য জায়গায় নিয়ে যায় দেখাই। প্রথমে আমরা আগে একটা ইমেজ নেই, ধরো এই পিএস করে যে পিকটা আছে না, এই পিকটাকে কপি করি, কপি করলাম, এই দেখো কিভাবে করি। আগে প্রথমে আমরা বিএস করে ঢুকবো, তারপর আগে যেটা আছে ওটা কমেন্ট করি। প্রথমে আমরা আবার একটা মানে একটা ছবিতে ক্লিক করার পর অন্য একটা সাইডে কিভাবে নিয়ে যায় ওইটা দেখাই। প্রথমে আমরা একটা অ্যাটেগ লিখবো, অ্যাটেগের ভিতরে আমরা যে কোনো একটা লিঙ্ক দিব, তারপর মাঝখানে এই দাও অ্যাটেগের মাঝখানে যে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যেই জায়গাটা থাকে, মানে কন্টেন্ট লেখার যে জায়গাটা থাকে ওইখানে আমরা ইমেজ ট্যাগ লিখবো, ইমেজ ট্যাগ। এই দেখো ইমেজ ট্যাগের ভিতরে সোর্স, এই সোর্সের ভিতরে আমরা ইমেজের সোর্সটা দিব। এই দেখো ইমেজের সোর্স দিলাম, তারপর এখানে লিখবো বিএস কোড, বিএস কোড পিক, বিএস কোড পিক।
এই লিখলাম যে এটা বিএস কোডের পিক। তো আমরা তো ইমেজের সোর্স দিলাম, মানে এটা যেহেতু অনেক বড়, মানে সোর্সটা অনেক বড়, আর এখানে আমরা বিএস কোডের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা আমরা এখানে কপি করে পেস্ট করে দেব। মানে আমাদের যে অ্যাড ট্যাগটা লিখি, অ্যাড ট্যাগের ভিতরে একটা লিঙ্ক প্রয়োজন, ওই লিঙ্কটা এখানে এই স্টেপের ভিতরে দেই। এই দেখো, এই পুরো জিনিসটা লিখলাম না, তো আরেকটা লিখি। প্রথমে একটা অ্যাড ট্যাগ লিখলাম, তারপর এখন একটা বিআর ট্যাগ লিখি, যাতে জায়গাটা মানে নেক্সট লাইন আসে। বিআর লিখলাম, তারপর আবার আরেকটা, না এখন শুধু ইমেজ ট্যাগ লিখবো, IMG। তোমাকে বুঝাই কিভাবে কাজটা হইতেছে, তাহলে বুঝতে পারবা। আগে একটা ইমেজ নেই, তারপর দেখাই কিভাবে করতে হবে। ইমেজ, এই দেখো এসআরসির ভিতরে আমরা ইমেজের লিঙ্কটা পেস্ট করব। পেস্ট করার পর ইমেজটা আসছে, আর এখানে লিখবো কিসের পিক, ওই পিকটার নাম লিখবো বিএস কোড পিক। তারপর এই পিকটা যেহেতু একটু বড়, মানে সাইজটা একটু বড়, সেজন্য এটার একটা ওয়েট দিব বা হাইট দিব। আমি ওয়েটতেই দেই 300 পিক্সেল দেই, 300 পিক্সেল। তো মাঝখান থেকে বোঝা যাইতেছে না যে পিকটার কতটুকু জায়গা নিচ্ছে। তো ওই কতটুকু জায়গা নিচ্ছে বোঝার জন্য আমরা একটা মানে এইচআর ট্যাগ দিই। এইচআর ট্যাগের কাজ কি জানোই তো, যে একটা হরিজন্টাল একটা লাইন টানবে। তো একটা হরিজন্টাল লাইন টানি যাতে বোঝা যায় কোন পিকটা কতটুকু পর্যন্ত জায়গা নিচ্ছে, এইচআর ট্যাগ। এই দেখো, যখনই আমরা এখানে এইচআর লিখলাম, মাঝখানে একটা দুইটা পিকের মাঝখানে একটা হরিজন্টাল একটা লাইন দিছে। তো এখন একটা এক্সাম্পল দেখাই যে কি হইছে এখানে। প্রথমে আগে এটা ঠিক করে নেই, টার্গেট ব্ল্যাঙ্ক করে রাখি। হইতেছে না কে? এক সেকেন্ড এটা আগে করি, তারপর দেখাই। এই যে সমস্যা, এই তো এইখানে মানে এই ট্যাগের ভিতরে আমরা যে লিঙ্কটা দিয়েছিলাম, এখানে টার্গেটটা ব্ল্যাঙ্ক করে রাখি যাতে নতুন ট্যাব খুলে। তো পুরোটা তো করলাম। উপরে একটা এ ট্যাগের ভিতরে আমরা একটা ইমেজ ট্যাগ ঢুকাইছি, কিন্তু নিচেরটা সরাসরি একটা ইমেজ ট্যাগ লিখলাম। তো দেখো নিচের ইমেজটাতে এই দেখো আমরা ক্লিক করতেছি, কিছুই হয় না, দেখছো? যে ওই নিচেরটা কার্সরটা স্বাভাবিক থাকে, আমাদের মাউসের কার্সরটা দেখো স্বাভাবিক, কোনো পরিবর্তন হইতেছে না। কিন্তু যখন আমরা প্রথম পিকটাতে, এই দেখো প্রথম পিকটাতে যখন আমরা হোভার করব, তখন দেখো আমাদের মাউসের কার্সরটা একটু পরিবর্তন হচ্ছে। কিন্তু দেখো নিচেরটাতে আমরা ক্লিক করলে কিছুই হয় না, কিন্তু যখন উপরটাতে ক্লিক করব দেখবা, এই দেখো আমাদের একটা নতুন পেজে, মানে বিএস কোডের অফিসিয়াল ওয়েব পেজে নিয়ে গেছে। তো বুঝছো তো যে একটা ইমেজের মধ্যে ক্লিক করলে কিভাবে একটা ওয়েবসাইটে নিয়ে যায় বা একটা অন্য একটা জায়গায় নিয়ে যায়। ওইটা করার জন্য আমাদের করতে হবে, প্রথমে আমরা অ্যাড ট্যাগ ব্যবহার করতে হবে, এবং অ্যাড ট্যাগের ভিতরে আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলেই আমরা একটা পিকের মধ্যে ক্লিক করলে অন্য একটা জায়গায় যেতে পারবো। তো এটা তো বুঝলাম যে কিভাবে করতে হয়। এই এখানে দেওয়া আছে, দেখছো যে এ ট্যাগের ভিতরে মাঝখানে যে জায়গাটা থাকে, যেমন ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। তারপর এই দেখো রিলেটিভ ইমেজ ট্যাগ, তখন যে আমি বলছিলাম যে ইমেজ ট্যাগের মধ্যে আমাদের একটা হাইট ওয়েট একটা ব্যবহার করতে হয়, কারণ আমাদের ইমেজটা অনেক সময় বড় হয়ে যেতে পারে, তাই আমরা হাইট ওয়েট ব্যবহার করব। এটা তো হলো, এটা আগে দেখছি। এখন আমরা ডিপ ট্যাগ সম্পর্কে জানবো। ডিপ ট্যাগ এত স্পেশাল কোনো ট্যাগ না, মূলত এটা একটা মানে ব্লক ট্যাগ। ব্লক ট্যাগ কি এটা তো বুঝছো, যে আমরা একটা বড় একটা জিনিস লিখলাম, যে একটা প্রথম একটা প্যারাগ্রাফ লিখলাম, পিক একটা ব্লক ট্যাগ। ব্লক ট্যাগগুলো হলো যে এই ট্যাগের মধ্যে যতটুকু জায়গা প্রয়োজন, ওই ট্যাগের মধ্যে আমরা লিখবো। কারণ আমাদের ইমেজটা অনেক সময় বড় হয়ে যেতে পারে, তাই আমরা হাইট ওয়েট ব্যবহার করব। এটা তো হলো, এটা আগে দেখছি। এখন আমরা ডিপ ট্যাগ সম্পর্কে জানবো। ডিপ ট্যাগ এত স্পেশাল কোনো ট্যাগ না, মূলত এটা একটা মানে ব্লক ট্যাগ। ব্লক ট্যাগ কি এটা তো বুঝছো, যে আমরা একটা বড় একটা জিনিস লিখলাম, যে একটা প্রথম একটা প্যারাগ্রাফ লিখলাম, পিক একটা ব্লক ট্যাগ। ব্লক ট্যাগগুলো হলো যে এই ট্যাগের মধ্যে যতটুকু জায়গা প্রয়োজন,
হ্যাঁ, মানে এই ট্যাগটার মধ্যে মানে এই ট্যাগটার এরিয়া যতটুকু ততটুকু জায়গা নিবে। এখন এটা একটু জায়গা খাক বা পুরাটা খাক, পুরো জায়গায় নিবে গা। কিন্তু এই লাইন ট্যাগ হলো শুধু যতটুকু লেখার জন্য প্রয়োজন বা পিকচারের জন্য প্রয়োজন শুধু ততটুকু জায়গা নেবে। আর ডিপ ট্যাগ হলো একটা ব্লক ট্যাগ। এই ট্যাগটা হলো আমাদের মানে এই ট্যাগটার ভিতরে যে লেখাটা আছে ওই লেখাটার উইথ পুরাটা নিয়ে নিবে, হাইট পুরা নিবে না, কিন্তু উইথ পুরা নিয়ে নিবে। আর আমরা মূলত ডিপ ট্যাগটাকে একটা কন্টেনারের মতন ব্যবহার করি। তো কন্টেনার কেন, ধরো যে একটা জার আছে তোমার বাসায়, একটা মানে একটা কন্টেনার আছে, ওই কন্টেনারের ভিতরে অনেক জিনিস থাকে। সেম টু সেম ডিপ ট্যাগও এমন, যে ডিপ ট্যাগটা হলো একটা কন্টেনার, ওই কন্টেনারের মানে ওই ডিপ ট্যাগটার ভিতরে আমরা HTML এর আরো অনেক ট্যাগ ব্যবহার করতে পারি। তো ডিপ ট্যাগ কিভাবে লিখতে হয় দেখি। প্রথমে বিএস করে যাব, তারপর বিএস করে যাওয়ার পর আগে যেই লেখাগুলো লিখছি ওইগুলো আগে কমেন্ট করলে, কারণ কমেন্ট না করলে অনেক ইজিবিজি লাগতেছে, তার জন্য পুরোটা কমেন্ট করব। এই দেখো পুরোটা কমেন্ট করার পর আমাদের ওয়েব পেজটা পুরো সাদা হয়ে গেছে খালি। তো এখন আমরা আবার এখানে একটা ডিপ ট্যাগ দেখি কিভাবে লিখতে। ডিপ ট্যাগ লেখার জন্য প্রথম DIB লিখবো, তারপর এন্টার। এই দেখো ডিপ ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। এখন এটার ভিতরে আমরা যে কোনো কন্টেন্ট লিখতে পারি। দেখুন আমরা ডিপ ট্যাগের ভিতরে একটা পি ট্যাগ লিখলাম, লরেম। এই দেখো, দেখছো একাধিক লেখা লিখতে পারবো আমরা ডিপ ট্যাগের ভিতরে। আবার একটা পি লিখলাম, আই এম শামিম, তো বুঝছো তো যে ডিপ ট্যাগ হলো যেমন একটা কন্টেনার। তো দেখাই কন্টেনারটা কেমন। ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে প্রথমে আমরা এই দেখো, এটা ভালোভাবে বোঝানোর জন্য এটা বড় করি তারপর দেখাই। এই দেখো যখন আমরা মাউসটা এই জায়গায় নিব, এই দেখো প্রথমটা এই পুরো জায়গাটা মানে পুরা জায়গা যেটা আছে দেখছো একটু মানে নীল কালার রয়েছে, এই পুরো জায়গাটা হলো ডিপ ট্যাগ। এই ডিপের ভিতরে পুরো জায়গাটা, তারপর ডিপ ট্যাগের ভিতরে এই দেখো একটা পি ট্যাগ, এই দেখো আরেকটা পি ট্যাগ, দেখছো এই পি ট্যাগটা দেখো, উপরের পি ট্যাগটা কিন্তু পুরো জায়গা নিচ্ছে কারণ ওইটা জায়গা বেশি, লেখা বেশি। কিন্তু নিচের যে পি ট্যাগটা লিখছি এটার জায়গা তো কম, তবুও এটা পুরো ওয়েটটা নিছে। তো এটাই যে আমাদের যে ব্লক এলিমেন্ট গুলো আছে বা ব্লক ট্যাগ গুলো, ওইগুলো হলো ব্লক ট্যাগ, মানে পুরো জায়গাটা নেয়, মানে পুরো ওয়েট নেয়। তো আমি একটা ইনলাইন ট্যাগ লিখে দেখাই যে ইনলাইন ট্যাগটা কেমন হয়। ইনলাইন ধরি একটা স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগ কি ওটা পরে বোঝাবো, এখন শুধু লিখি এই ট্যাগটা। এই দেখো এই জায়গায় একটা হ্যালো লিখলাম। তো তোমাকে এক্সাম্পল দেখাই। প্রথম যে পি ট্যাগটা আছে পুরো জায়গা নিছে, দেখো পুরোটা নীল। তারপর দ্বিতীয় যেই মানে আই এম শামিম, এটাও একটা পি ট্যাগের ভিতরে লিখছি, এটাও পুরো জায়গা নিছে। কিন্তু যে নিচের লাইনটা দেখো হ্যালো, হ্যালো লেখাটার মধ্যে যখন মানে হোভার করলাম মাউসটা, শুধু হ্যালোর উপরেই নীল দেখা যাচ্ছে। শুধু হ্যালোর জন্য যেইটুকু জায়গা দরকার শুধু ততটুকু জায়গা নিচ্ছে। মূলত এটাই তোমার ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগের হলো যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নেবে, অপচয় করবে না। তো বুঝছো তো এখন ইনলাইন ট্যাগ এবং ব্লক ট্যাগ কি। তো পরবর্তীতে দেখি আমরা। তো এখানে যে ট্যাগগুলো দেখাইছে মানে এগুলো হলো তোমার HTML এর কিছু বেসিক ট্যাগ। এই ট্যাগগুলো আমাদের পুরো ট্যাগগুলো আমরা মুখস্থ করব না, কারণ এখানে অনেকগুলো ট্যাগ আছে। এত ট্যাগ আমাদের মাথায় ধরে রাখতে কষ্ট হবে। সেই জন্য আমরা যে ট্যাগগুলো শুধু এখন পর্যন্ত মানে পড়ছি ওই ট্যাগগুলো দিয়ে আমরা যাবতীয় কাজ করতে পারবো। আর যেগুলো প্রয়োজনে আমাদের দরকার পড়বে ওইগুলো পরে আমরা গুগল থেকে সার্চ করে ওইটার কাজ কি এবং কিভাবে ব্যবহার করতে হয় ওইটা দেখে তারপর আমরা কাজ করব। কারণ সব ঠিক একবারে যদি আমরা পড়ি আমাদের মাথায় থাকবে না। এখানে যেমন আছে অ্যাড্রেস, আর্টিকেল, সাইট, ব্লক কুইন, পরে আছে ক্যানভাস, ডিডি, ডিপ, ডিএল, ডিটি, তারপর হচ্ছে ফাইল সেট, পরে আছে ফিগার, ফুটার, ফ্রম, H1, হেডার, HR, এলআই,
মেন, নেভ, হচ্ছে নোস্কিপ, ওয়েল, পি, প্রি, সেকশন, টেবিল, হচ্ছে টি ফুড, ইউএল, ভিডিও। দেখছো না কতগুলো ট্যাগ, কিন্তু এখানে কিন্তু আমরা অধিকাংশ ট্যাগ সম্পর্কে মানে পড়ছি, কিছু জানি, কিন্তু আমরা তো প্রথম যদি আমরা এই সবগুলো ট্যাগ একসাথে দেখতাম আমরা তো মাথা গোলা যেত যে এত ট্যাগ আমাদের পড়তে হবে। কিন্তু যখন আমরা সবগুলো ট্যাগ না দেখে সিরিয়াল বাই সিরিয়াল পড়ছি, আমাদের মাথায় একটু একটু আসছে যে আমরা এগুলো পড়ছি, তো কিছু কিছু ট্যাগ পড়ছি, কিছু অচেনা কিছু চেনা। তাই যেগুলো অচেনা ওইগুলো আমরা কাজ করতে করতে চিনে যাব। তো পরবর্তীতে দেখি, এই দেখো স্পেন, যে স্পেন ট্যাগ সম্পর্কে তো আমরা মাত্র জানলাম যে স্পেন ট্যাগটা ইনলাইন ট্যাগ। স্পেন ট্যাগে যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নেয়ও। স্পেন ট্যাগ তো দেখলাম কিভাবে লিখতে হয়, স্পেন ট্যাগের ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝখানে কন্টেন্ট। তো এখন আমরা এইগুলো হলো তোমার তোমার ইনলাইন ট্যাগগুলো আছে, ওই ইনলাইন ট্যাগগুলো কি কি। এখানে অনেকগুলো ইনলাইন ট্যাগ আছে, সব ট্যাগ আমরা মুখস্থ করে পারবো না, যেটা যখন প্রয়োজন হবে তখন আমরা দেখব। এ ট্যাগ সম্পর্কে তো জানি, এ ট্যাগ হলো একটা লিঙ্ক ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ। তারপর ABBR, এটাও ট্যাগ। বি ট্যাগ, বিতে বোল্ড করে লেখাগুলো। তারপর হচ্ছে বিগ ট্যাগ, বিআর ট্যাগ, বাটন ট্যাগ। এখানে অনেকগুলো ট্যাগ আছে, সব ট্যাগ আমরা মুখস্থ করবো না, যেগুলো বেশি প্রয়োজন ওইগুলি আমরা কাজের সময় ব্যবহার করব। এখন পরবর্তীতে যাই, এই দেখো আমাদের ইতিমধ্যে 3টা লেভেল শেষ। এখন আমাদের মানে লেভেল প্রো, মানে শেষ লেভেল, এটা আমাদের HTML কোর্সের। আমরা মূলত এখন পর্যন্ত HTML যা যা করছি ওইগুলো হলো আমাদের যে বেসিক ট্যাগগুলো ওইগুলো। এখন আমরা যে সবথেকে যে বেশি ইম্পর্টেন্ট, সবথেকে বেশি ব্যবহৃত হয় মানে মানে কাজের জন্য, ওইগুলো আমরা দেখি। প্রথমে আমরা দেখব লিস্ট। আমরা অনেক সময় যে বাজারে যাওয়ার সময় একটা লিস্ট করি না, খাতায় লিস্ট করি, সেম টু সেম আমরা আমাদের এই ওয়েব পেজের মধ্যে কিছু লেখাকে আমরা লিস্ট আকারে লেখার জন্য বা ডিজাইন মানে পরবর্তীতে ওইটা মানে অর্ডার চেঞ্জ করার জন্য আমরা লিস্ট আকারে লিখি। HTML এর মূলত 2 ধরনের লিস্ট আছে, একটা হলো আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট হলো এটার কোনো মানে মেনটেন করে না, এটার কোনো লাইন মেনটেন করে মানে সিরিয়াল মেনটেন করে না। আর অর্ডার লিস্টের কাজ হলো যে এটা সিরিয়াল মেনটেন করে, যেমন 1 2 3 এমন সিরিয়াল মেনটেন করে। আনঅর্ডার লিস্ট লেখার জন্য ইউএল লিখতে হয় এবং অর্ডার লিস্ট লেখার জন্য ওএল লিখতে হয়। তবে দেখি আমরা লিস্ট কিভাবে লিখবো HTML এ। প্রথমে আমরা বিএস করে যাব। তো বিএস করে ঢোকার পর আগে যা লিখছি সবগুলো আমরা কমেন্ট করব। তো আমরা এখন একটা ডিপ ট্যাগ লিখি, মানে একটা কন্টেন্টের মতন বানাই। একটু একটু প্র্যাকটিস করলে আমাদের হাতটা আরো ক্লিয়ার হবে। তো প্রথমে ডিপ ট্যাগ লিখলাম। এই ডিপ ট্যাগের ভিতরে আমরা আনঅর্ডার লিস্ট তৈরি করব। আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য প্রথম আমরা একটা টাইটেল দিয়ে রাখি যে এটা লিস্ট তৈরি করব। তো একটা H1 লিখি, মানে সব থেকে ইম্পর্টেন্ট লাইন বোঝানোর জন্য, যে অর্ডার লিস্ট। এই দেখো আমরা প্রথম কি করলাম, এখানে আমরা একটা যে লিখলাম মানে উপরে হাইলাইট করার জন্য যে এটা একটা আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট, এখন আমরা লিস্ট তৈরি করি। লিস্ট তৈরি করার জন্য প্রথম আমরা ইউএল ব্যবহার করব। আনঅর্ডার লিস্টের জন্য ইউএল, এইটা হলো লিস্টের প্যারেন্ট ট্যাগ। তো ইউএল এর ভিতরে আমরা এখন এলআই লিখব। এখন এলআই হলো আইটেম, মানে একটা লিস্টের মধ্যে কতগুলো জিনিস লিখবো ততগুলো আমরা এলআই লিখবো। প্রথম এলআই এর মধ্যে লিখলাম আমি একটা নাম লিখি যে শামিম, তারপর আরেকটা এলআই লিখি আলামিন, তারপর এলআই আলিফ। এই দেখো এখানে আমি একটা আনঅর্ডার লিস্ট তৈরি করলাম। এখানে প্রথম শামিম, আলামিন, আলিফ, দেখছো সবগুলো একটা লিস্টের মতো দেখা যাচ্ছে না, যে সিরিয়াল মেনটেন করতেছে। সামনে একটা
এটার কোনো মানে প্রতিটা লেখা সিরিয়াল বাই সিরিয়াল, এটা হলো আনঅর্ডার লিস্ট। এখন দেখবো আমি অর্ডার লিস্ট কিভাবে লিখি। অর্ডার, আরেকটা হাইলাইট করি, H2 লিখি আগে, এটা বুঝে যায় এটা একটা অর্ডার লিস্ট। অর্ডার LIST লিস্ট। তো অর্ডার লিস্ট লেখার জন্য আমরা প্রথমে OL লিখতে হবে, OL টেগ, তারপর OL টেগের ভিতরে আবার LI লিখতে হবে, LI মাস্ট লিখতে হবে লিস্ট তৈরি করার জন্য। তারপর আমরা কয়টা লিখবো, এই দেখো উপরে আমি লিখলাম একটা লিস্ট, উপরে আনঅর্ডার লিস্ট তৈরি করলাম, তাই ওইটা কিন্তু সিরিয়াল মানে ওই জায়গায় কোনো নাম্বারিং বা কোনো ক্যাপিটাল লেটার সিরিয়াল মেন্ট করছে না, সরাসরি ওইটা লিখে দিচ্ছে। কিন্তু যখন আমরা অর্ডার লিস্ট লিখলাম তখন আমাদের এখানে দেখো একটা মানে তোমার সংখ্যা দিচ্ছে যে 1 2 3, এটা হলো অর্ডার লিস্ট। তো বুঝছো তো আমাদের যে HTML এ কিভাবে লিস্ট লিখতে হবে। আর লিস্টে মানে লিস্টের মাধ্যমে আমরা লিস্ট তৈরি করে HTML এ আমরা অনেক কাজ করতে পারি। কি কি কাজ করতে পারি ওইটা আমরা পরবর্তীতে দেখব। এখন শুধু জেনে রাখো যে আমাদের HTML এ কিভাবে লিস্ট লিখতে হয়। তো লিস্ট তো শেষ হলো, পরবর্তীতে দেখি আমরা কি আছে পরবর্তীতে লিস্ট। এখন আমরা টেবিল, টেবিল কিভাবে তৈরি করতে হয়। ধরো আমরা যেমন একটা রুটিন তৈরি করি, ধরো তোমার একটা পিক দেখাই, পিক দেখালে তুমি বুঝতে পারবা। রুটিন টেবিল, গুগলে যায় তো রুটিন টেবিল, তারপর একটা পিক দেখি। দেখছো এই জায়গায় একটা আমি একটা মানে টেবিলের, এটা হলো একটা টেবিল। এই টেবিলের মধ্যে দেখছো কিছু লেখা আছে, উপরে লেখাগুলো মানে প্রতিটা মানে একটা লাইন ক্লিক করা, তারপর নিচে ইনফরমেশন লেখা। এরকম টেবিল আমরা কিভাবে HTML এর মধ্যে বানাবো। এই টেবিল বানানোর জন্য আমরা HTML এ টেবিল ট্যাগ ব্যবহার করতে হয়। টেবিল ট্যাগ ব্যবহার করার পর আমরা টিআর, টিআর হলো রো মানে টেবিল রো, টেবিলের মধ্যে কতগুলো রো হবে সেটার জন্য আমরা টিআর ব্যবহার করি। তারপর টিডি হলো, টিডি হলো টেবিল ডাটা, মানে টেবিলের মধ্যে আমরা যে ডাটাগুলো লিখবো ওই টেবিল ডাটাগুলোর জন্য আমরা টিডি ব্যবহার করব। আর টিএইচ হলো টেবিলের হেডার, মানে একটা টেবিলের মধ্যে যে হেডার পার্ট থাকে। তো বিজ্ঞান করতেছিল এই দেখো এই উপরে যে লাইনটা মানে যে লেখাগুলো এগুলো হলো টেবিলের হেডার, এই লেখাগুলো টেবিল হেডার। আর নিচের যে লেখাগুলো হলো এগুলো হলো টেবিল ডাটা। আর মাঝখানে এই রো গুলো দেখো, রো হরিজন্টাল যে রো গুলো আছে এগুলো হলো টিআর মানে টেবিল রো। তো আমরা এখন HTML এর মাধ্যমে দেখাই যে টেবিল কিভাবে তৈরি করতে হয়। তো টেবিল তৈরি করার জন্য প্রথমে আমরা বিএস করে যাব, তারপর আগে যা করছি ওইটা আগে কমেন্ট করব যাতে আমাদের পুরো পেজটা ক্লিন থাকে। এটাও একটা ডিবের মধ্যে আমরা তৈরি করি, কারণ আমরা এখন একটু মানে একটু ভালো মানে যে প্র্যাকটিসগুলো করলে আমাদের হাতটা ক্লিয়ার হবে ওইভাবে আমরা কোড করব প্রফেশনাল ভাবে। প্রথমে আমরা ডিব লিখবো। তো এখন আমরা একটা টেবিল ট্যাগ লিখবো, টিএ টেবিল ট্যাগ লিখলাম, তারপর টিআর, টিআর লিখবো। টিআর লেখার পর এখানে আমরা মানে এটা হচ্ছে একটা রো মানে টেবিল রো করলাম। তারপর এখানে টিএইচ মানে টিএইচ মানে টিএইচ এর মধ্যে যে টেবিল ডাটাগুলো মানে হেডারের মধ্যে যে পার্টগুলো ওইটা লিখতে হবে। টিএইচ কোন টু, এখানে প্রথমে আমরা ধরি আইডি, তারপর নেম, তারপর এজ। এখানে দেখো আমরা টি মানে প্রথম টেবিল লিখলাম, টেবিল ট্যাগ, তারপর টিআর ট্যাগ লিখলাম মানে টেবিল রো। এটা হচ্ছে প্রথম রো মানে প্রথম কলাম রোর মধ্যে কি হবে। তারপর এখন আমরা আরেকটা রো তৈরি করব, আরেকটা রো তৈরি করার জন্য টিআর ব্যবহার করব আবার টিআর। এখন আমরা উপরে তো আমরা হেডার লিখলাম, হেডারের মধ্যে আইডি নেম এজ।
এখন আমরা ইনফরমেশন দিই। ইনফরমেশনের মধ্যে প্রথম আমি দিলাম, দাঁড়াও এটা এভাবে একটু ইজি করি লেখাগুলো। tier is equal to 3 tier tier তারপর td হলো টেবিল ডাটা, আবার td লিখলাম টেবিল ডাটা। টেবিল ডাটা প্রথম আইডি আমার দিলাম আইডি 1, তারপর আবার td এখন td এর মধ্যে নেম শামিম, তারপর আবার td এজ হলো আমার কত এখন 21। সেম টু সেম আরেকটা টিয়ার বানাই, তারপর td টেবিল ডাটা তিনটা না, প্রথম আইডি 2, তারপর আলামিন, তারপর এই দেখো আমরা টেবিলগুলো কিভাবে ক্রিয়েট করছি। এখানে কিন্তু আমাদের যে লাইনগুলো দেখছিলাম যে টেবিলের মধ্যে কতগুলো রো থাকে, কলম থাকে, লাইন আকারে মানে দাগ টান থাকে, ওইগুলো আমরা সরাসরি এখন HTML করতেছি না, সেজন্য ওই লাইনগুলো দেখা যাচ্ছে না। যখন আমরা CSS করব তখন ওই লাইনগুলো দেখা যাবে। কিন্তু এখন তো বুঝতে যাচ্ছে যে আমরা যে টেবিলটা তৈরি করলাম, টেবিলের উপরে যেটা আছে ওইটা হলো টেবিল হেডার, আর মাঝখানে দেখো আমরা টেবিল ডাটাগুলো যে আইডি 1, আইডি 2, নাম শামিম, আলামিন, এজ 21, 22। তো বুঝছো তো যে আমাদের টেবিল কিভাবে তৈরি করতে হবে। টেবিল তৈরি করার জন্য নিয়ম হলো প্রথমে টেবিল ট্যাগ, তারপর টেবিল রো, তারপর টেবিল হেডার, তারপর আরেকটা রো ক্রিয়েট করে তখন টেবিল ডাটা ঢোকাবো। এটা হলো টেবিল তৈরি করার নিয়ম। তো এখন দেখি আমরা পরবর্তীতে কি আছে। আমরা ইতিমধ্যে মানে HTML এর 80% শেষ আমাদের, তো এই বেসিক 80% শেষ। এখন আমরা অ্যাডভান্স কিছু যেগুলো দরকার পড়ে ওইগুলো শিখতেছি। এই দেখো আমি যেটা করেছি যে টেবিল কিভাবে করতে হয়, মানে ওইটাই এখানে দেওয়া আছে যে প্রথমে টেবিল ট্যাগ, তারপর টিআর, তারপর টেবিল হেডার, তারপর আবার টেবিল ডাটা, আবার নিচে টেবিলের ক্লোজিং ট্যাগ, ওপেন ট্যাগ, ক্লোজিং ট্যাগ, শেষ টেবিল। এখানে দেখেছো যে লাইনগুলা, এই সাদা লাইনগুলো যে এগুলো যখন আমরা CSS নিয়ে কাজ করব তখন আমাদের পুরোপুরি এরকম দেখা যাবে। এখন শুধু আমাদের লেখাগুলো দেখা যাচ্ছে। তো টেবিল বানানো তো শিখলাম, পরবর্তীতে আমরা কি দেখব, ক্যাপশন। তো ক্যাপশন ট্যাগটা হলো যে আমরা একটা টেবিল তো ক্রিয়েট করলাম, কিন্তু টেবিলের উপর তো বোঝা যাবে না যে এটা কিসের টেবিল, ওইটা বোঝানোর জন্য আমরা একটা ক্যাপশন লিখতে পারি। তো ক্যাপশন এই দেখো আমি এখন টেবিলের ভিতরে ক্যাপশন লিখি, স্টুডেন্ট STU স্টুডেন্ট টেবিল। দেখছো এখানে যখন আমি লিখলাম যে ক্যাপশনের ভিতরে আমি স্টুডেন্ট টেবিল লিখলাম, তো উপরে বোঝা যাচ্ছে যে একটা কিসের টেবিল। তো ক্যাপশনের কাজই হলো যে আমরা ক্যাপশনটা যেটার মধ্যে লিখবো যাতে বোঝানোর জন্য যে ক্যাপশন এটা এই জিনিসের টেবিল বা এটা এই সম্পর্কে কিছু একটা তৈরি করানো হচ্ছে। তো ক্যাপশনের কাজ এটা। আর ক্যাপশন লিখতে হয় যে প্রথম ওপেনিং ট্যাগ ক্যাপশন, তারপর হচ্ছে ক্লোজিং ট্যাগ ক্যাপশন, মাঝখানে হবে আমাদের কন্টেন্ট। তো ক্যাপশনের পর আমরা দেখব তো শেষ আমাদের টেবিল। মানে এখানে যে তোমার স্কল পেন মানে না তোমার কল স্পেন মানে এগুলো যেগুলো আছে না, এগুলো মূলত HTML এর কিছু কাজ, কিন্তু অ্যাট্রিবিউট গুলা তো আমরা মূলত যখন CSS নিয়ে কাজ করব, ডিজাইনিং নিয়ে, যে টেবিলের কত মানে প্রথম রোটা কতটুকু পর্যন্ত হবে, মানে প্রথম রোটা কয়টা কলম নিয়ে হবে,
ওইগুলোর জন্য আমরা স্কল স্পেন ব্যবহার করব, যে কোথায় কতটুকু জায়গা নিতে হবে। ওইগুলো পরে দেখবো যখন আমরা সিএসএস নিয়ে কাজ করব, কারণ এখন এটা এত বেশি প্রয়োজন না, কারণ আমরা এখন ডিজাইনিং করব না, আমরা শুধু এখন এইচটিএমএল এর যে বেসিক জিনিসগুলো ওইগুলো শিখতেছি। এখন হলো ফ্রন্ট ট্যাগ। ফ্রন্ট ট্যাগটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন আমরা ওয়েব পেজ বা একটা অ্যাপে মানে ঢুকি, তখন তো আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়, যে লগ ইন ফর্ম বা তোমার লগ আউট ফর্ম, ওই ফর্মগুলো তো লাগে। কিন্তু ওই ফর্মগুলো আমরা কীভাবে তৈরি করবো? এইচটিএমএল এর মাধ্যমে ওই ফর্মগুলো তৈরি করার জন্য আমরা প্রথম ফর্ম ট্যাগ ব্যবহার করব। তো ফর্ম ট্যাগ তৈরি করার জন্য আমরা প্রথম আগে দেখি ফর্ম ট্যাগ সম্পর্কে জানি আগে। ফর্ম ট্যাগ in HTML WS3 school, এখানে ফর্ম ট্যাগের কিছু কোড আছে, আমি ওইটা আগে তোমাকে দেখাই যে কিভাবে করতে হবে। তারপর আমরা বিএস করে যাব। বিএস করে যাওয়ার পর যা আছে সব কিছু আমরা কপি করে মানে কমেন্ট করে দিব। কমেন্ট করার পর আমাদের পুরো ওয়েব পেজটা খালি। এখন আমরা ফর্ম ট্যাগ লিখি। আগে একটা ডিপ ট্যাগ লিখি, মানে একটা কন্টেনার তৈরি করে যাতে ডিজাইন করা যায়, পরে যখন সিএসএস নিয়ে কাজ করবো। একটা ডিপ ট্যাগ লিখলাম, ডিপ ট্যাগের ভিতরে আমরা একটা ফর্ম ট্যাগ নিয়ে করবো। এখন তো আমরা এখন ফর্ম ট্যাগ নিয়ে কাজ করব। তো ফর্ম ট্যাগ নিয়ে কিভাবে কাজ করতে হয় দেখি। ফর্ম ট্যাগ আগে সবগুলো আমরা একটা ফরম্যাটিং করি, যে ট্যাগগুলো লিখলাম যাতে সহজে আমাদের জন্য বুঝে। এই দেখো, আমরা এখানে প্রথমে একটা ডিপ ট্যাগ নিলাম, তারপর ডিপ ট্যাগের ভিতরে আমরা ফর্ম ট্যাগ লিখলাম। ফর্ম ট্যাগের ভিতরে আমরা ইনপুট ট্যাগ লিখছি। তো আগে বুঝি ফর্ম ট্যাগটা কি। আমরা যে ফর্ম ট্যাগটা লিখলাম, প্রথমে একটা ফর্ম তৈরি করার জন্য আমাদের ফর্ম ট্যাগ লিখতে হবে, তারপর একটা অ্যাকশন লিখতে হবে। এই অ্যাকশনটা মূলত যখন আমরা একটা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব, তখন ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে যে একটা ফাইল থাকবে, মানে যে ওই জায়গায় যে লজিকগুলো দিব, মানে ওই ফাইলটার লিঙ্কটা আমরা এখানে দেব অ্যাকশনের ভিতরে, যাতে এখানে যা হবে ওই ব্যাকএন্ডে সবকিছু ওইখানে যায়। এখন তো আমরা যেহেতু কোনো ব্যাকএন্ড সম্পর্কে কোনো কাজ জানি না, সেজন্য এটা নিয়ে আমাদের একটা মাথা ঘামাতে হবে না। আমরা শুধু জানি যে কিভাবে লিখতে হবে। প্রথমে ফর্ম ট্যাগ লিখব, তারপর ফর্ম ট্যাগের পর আমরা এখানে কি দিছি, লেবেল। লেবেল হলো যে এখানে দেখো ফার্স্ট নেম, প্রথমে আমরা লেবেল লিখছি, যে লেবেলের ভিতরে আমরা ফর লিখে এফ নেম লিখছি, ফর এফ নেম। তারপর এখানে আমি ফার্স্ট নেম লিখছি, ফার্স্ট নেম লেখা থাকে এখানে। তারপর আমি এখানে ইনপুট, এখানে ইনপুট ট্যাগের কাজ হলো একটা খালি বক্স নেওয়া। যেহেতু এখানে লেবেল আর ইনপুট দুইটা তোমার মানে যে লেবেলটা, এই লেবেলটা হলো তোমার ইনলাইন ট্যাগ, তাই লেবেলের পর অটোমেটিকলি তোমার ইনপুট ট্যাগটা চলে আসে মানে এক লাইনে। তাই জন্য এখানে দেখা যায় যে প্রথম একটা দেখো ইনপুট বক্স ফার্স্ট নেম, তারপর আরেকটা লেবেলের পর এখানে লাস্ট নেম লিখছি, লাস্ট নেমের পর আরেকটা ইনপুট বক্স। এখানেও আমরা কি দিছি, ইনপুট বক্সের ভিতরে আমরা টাইপ দিছি ট্যাক্স, আইডি দিছি এল নেম, এবং তোমার নেমের জায়গায় তোমার এল নেম দিছি। এগুলো কি তোমাকে পরে বোঝাই। আর নিচে শেষে আরেকটা ইনপুট বক্স দিছি, ওই ইনপুট বক্সের মধ্যে আমরা লিখছি যে সাবমিট মানে মূলত আমরা যখন এই ফর্মটা, ধরো এই ফর্মটা আমরা পূরণ করলাম, এমডি শামিম, তারপর মিয়া, যখন এটা লিখলাম, যখন এই পুরোটা ফর্মটা পূরণ করে যখন আমি সাবমিট করব, এই দেখুন সাবমিট করার পর আমাদের অন্য একটা জায়গায় নিয়ে গেছে। কিন্তু যখন আমরা এখানে ব্যাকএন্ড যুক্ত করব, তখন আমাদের এই ইনফরমেশনগুলো আমাদের ব্যাকএন্ডে চলে যাবে সরাসরি। এই জন্য প্রথম বলছিলাম যে আমরা যখন ব্যাকএন্ড যাই না, সেজন্য এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। কিন্তু যখন আমরা সাবমিটটা করব, সাবমিটটা করার পর এই অ্যাকশনটা আছে, যে অ্যাকশনের ভিতরে যে লিঙ্কটা, ওই লিঙ্কে চলে যাবে আমাদের ইনফরমেশন, মানে ব্যাকএন্ডে চলে যাব। আর ফর্ম কিভাবে তৈরি করতে হবে বুঝে তো। ফর্ম তৈরি করার জন্য প্রথম ফর্ম ট্যাগ লিখবো, তারপর লেবেল ট্যাগের ভিতরে ফর এর মধ্যে আমরা যেই নামটা লিখবো, যে এফ নেম, ওই এফ নেমটাই আবার আমাদের যেই ইনপুটের আইডি লিখতে হবে, ওই আইডির মধ্যে আমরা এফ নেম লিখতে হবে, কারণ যাতে বোঝা যায় এইটা এই ইনপুট বক্সের লেভেল হলো এটা।
কারণ যদি না বুঝি যে কোন ইনপুট বক্সের লেভেল কোনটা, এটা না হলে তো যেমন আমরা ফার্স্ট নেমের জায়গায় আমাদের লাস্ট নেম হয়ে যেত, আবার লাস্ট নেমের জায়গায় ফার্স্ট নেম হয়ে যেত। তাই জন্য আমরা লেভেলের মধ্যে যে অ্যাট্রিবিউট ফর থাকে, ওই ফরের ভিতরে আমরা যেই মানে যেই আইডি বা যেইটাই লিখি, ওইটা আবার আমাদের ইনপুটের আইডির সাথে মিলতে হবে। তো ফ্রম ট্যাগ তো শেষ হলো আমাদের। আর যেটা বলছিলাম যে অ্যাকশন ট্যাগের কাজ কি, অ্যাকশন ট্যাগের কাজ ওইটাই যে আমরা HTML এর মধ্যে যে ফর্ম তৈরি করব, সাইন ইন বা লগ আউট লগ ইন যে ফর্মটা তৈরি করব, যখন আমরা সাবমিট করব আমাদের সাবমিট ডাটাগুলো, ওই ডাটাগুলো হলো আমাদের যে অ্যাকশন আছে, অ্যাকশনের মধ্যে যে ব্যাকএন্ড ফাইল থাকবে ওই ব্যাকএন্ডে চলে যাবে আমাদের ইনফরমেশনগুলো। আর প্লেস হোল্ডার, ইনপুট বক্সের মধ্যে প্লেস হোল্ডার কি এখন দেখি। এই দেখো আমরা এখানে ইনপুট লিখছি, ইনপুটের মধ্যে আমরা টাইপ লিখছি, আইডি লিখছি, নেম লিখছি, কিন্তু আমরা কোনো প্লেস হোল্ডার লিখি নাই। এই জায়গায় দেখো আমাদের যেই তোমার ইনপুট বক্সগুলো আছে, বক্সগুলো খালি। যখনই আমরা প্লেস হোল্ডার লিখব, প্লেস কোথায় প্লেস, এই দেখো আমরা প্লেস হোল্ডার লিখলাম, এখানে লিখবো FIRST ফার্স্ট নেম। এই দেখো যখন আমরা ফার্স্ট নেম লিখলাম, আমাদের মানে যে ইনপুট বক্সের মধ্যে আমরা ফার্স্ট নেমটা লেখা আসলো। যখনই আমরা কিছু লিখবো আর ফার্স্ট নেম লেখা থাকবে না। তো প্লেস হোল্ডারের কাজই হলো এটা যে আমরা প্লেস হোল্ডারের মধ্যে যেটা লিখবো ওইটা আমাদের মানে ইনপুট বক্সের মধ্যে লেখা দেখাবে, কিন্তু যখনই আমরা লেখা শুরু করব তখন আর ওই লেখাটা দেখাবে না, ওটা সরে যাবে। তো ফ্রম ট্যাগ তো শেষ। আর লেভেল ট্যাগ সম্পর্কে জানলামই যে লেভেল ট্যাগের ভিতরে আমরা যা লিখবো ওই জিনিসটাই আমরা আবার যে ইনপুটের আইডি থাকবে ওই আইডির ভিতরে লিখবো। আরেকটা জিনিস যেটা তোমাকে বলতে ভুলে গেছি, যে কোনটা না, এটা তোমাকে তখন বলি নাই, যে আমাদের যে লেভেলটা, এই লেভেলটা চাইলে আমরা তোমার যেই মানে পুরো লেভেল ট্যাগটার মাঝখানে আমরা আমাদের যে কোন ট্যাগটা ইনপুট ট্যাগটা লিখতে পারবো, আবার চাইলে এটা বাইরেও লিখতে পারবো। এই জায়গায় মানে এক্সাম্পল দেখো কিছু, এই জায়গায় দিছে যে ওপেনিং যে লেভেল ট্যাগটা ওপেনিং ট্যাগ, তারপর এখানে ক্লোজিং ট্যাগ, এইভাবে লেখা যায়। আবার পুরো লেভেল ট্যাগটা উপরে লিখবো, নিচে ইনপুট ট্যাগটা লিখবো, তো এইভাবে লেখা যায়। তারপর ডিপ ট্যাগ, এখন আমরা ক্লাস মানে অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো, যে আমাদের HTML এর মধ্যে যে ট্যাগগুলো লিখছি এতক্ষণ পর্যন্ত, ডিপ ট্যাগ, পি ট্যাগ, এইচ ট্যাগ, কিন্তু ওই প্রতিটা ট্যাগের মধ্যে আমরা কিছু অ্যাট্রিবিউট থাকে। ওই অ্যাট্রিবিউটগুলো হলো যেমন ক্লাস থাকে, আইডি থাকে। এই ক্লাস আর আইডি অনেক ইম্পর্টেন্ট। যখন আমরা CSS নিয়ে কাজ করব বা তোমার ব্যাকএন্ড নিয়ে কাজ করব, তখন আমাদের এই আইডি আর ক্লাসগুলো অনেক প্রয়োজন হবে। কারণ যখন আমরা একটা ওয়েব পেজের মধ্যে অনেকগুলো আইডি থাকে, ওই আইডিগুলোর মাধ্যমে আমরা কোন জিনিসটাকে কোন ডিজাইন করব ওইটা সহজ হয়ে যাবে। কারণ একটা ওয়েব পেজের মধ্যে একাধিক পি ট্যাগ থাকতে পারে, একাধিক ডিপ ট্যাগ থাকতে পারে। কারণ যদি একটা ডিপ ট্যাগের মধ্যে আমরা ডিজাইন করি, সব ডিপ ট্যাগের মধ্যে একই হয়ে যাবে। কিন্তু যখন একটা আইডির মাধ্যমে করি, কারণ একটা ডিপ ট্যাগের আইডি এক থাকবে না, প্রতিটা ডিপ ট্যাগের আইডি বা প্রতিটা পি ট্যাগের আইডি আলাদা আলাদা হবে। তখন ওই আলাদা আলাদা জিনিসের আমরা আলাদাভাবে ডিজাইন করতে পারবো, বা ওইটার ইনফরমেশন আমরা ব্যাকহ্যান্ডে নিতে পারবো। তো আইডি আর ক্লাসের কাজই হলো এটা। তো আইডি আর ক্লাস কিভাবে লিখতে হয় ওইটা দেখি একবার। আগে আমরা পুরোটা একবার ক্লিয়ার করি। কমেন্ট করলাম, কমেন্ট করার পর আমরা এখানে একটা পি ট্যাগ লিখলাম। পি ট্যাগ, দিস ইজ পি ট্যাগ। ধরো আমি একটা এই কোডটা লিখলাম, আসলো না কেন এটা, পি ট্যাগ, হ্যাঁ দিস ইজ পি ট্যাগ। কিন্তু এখন আমরা এখানে আইডি বা ক্লাস কিভাবে লিখবো? আইডি ক্লাস লেখার নিয়ম হলো, আমরা যে ট্যাগটা লিখবো এটার ওপেনিং যে ট্যাগ থাকবে, ওপেনিং ট্যাগের ভিতরে আমরা লিখবো। এই দেখো ওপেনিং ট্যাগের ভিতরেই আমরা এখানে প্রথম ক্লাস লিখি, ক্লাস লিখে এটার ক্লাস হলো পি ক্লাস। তোমার যা মন চায় ওইটা দিতে পারো, পি ক্লাস
তারপর আইডি। এখন আমরা আইডি কিভাবে লিখবো? আইডি লেখার জন্য আইডি, তারপর ইজ ইকুয়াল টু ডট ডট, ভিতরে আমরা লিখবো আইডি 1 দিয়ে, p1 দিয়ে। এই দেখো এখানে আমরা আইডি লিখলাম, আবার ক্লাস লিখলাম, কিন্তু আমরা আইডিতে বা তোমার ক্লাসের ভিতরে যা লিখবো এটা কিন্তু আমরা আবার আমাদের ওয়েব পেজে দেখতে পারবো না, ওইটা শুধু আমাদের মানে যারা প্রোগ্রামার তারাই দেখতে পারবে। আর এই আইডি আর তোমার ক্লাসের মাধ্যমে আমরা ব্যাক এন্ডে ইনফরমেশন পাঠাতে পারবো যে এখানে ক্লিক করা হয়েছে, এই জায়গায় এই জিনিসটা লেখা আছে, পরবর্তীতে পরিবর্তন করতে হবে, এই আইডির মাধ্যমে আমরা করতে পারবো। এবং এই আইডি আবার ক্লাসের মাধ্যমে আমরা ডিজাইন করতে পারবো। তো আইডি ক্লাস তো শেষ হলো, এখন আমরা কি চেকবক্স, এটা আবার কি? চেকবক্স হলো যে এইটাও আমাদের মূলত ফ্রম ট্যাগের ভিতরেই থাকে। ধরো আমরা চেকবক্স একটা কিভাবে করতে হয় দেখি। প্রথমে গুগলে চাই, তারপর এখানে সহজ করার জন্য যাতে আরো সহজ হয় CHA, প্রথমে এখান থেকে কপি করলাম। তোমরা আমি যেভাবে কপি করতেছি তোমরা এভাবে কপি করবে না, তোমরা প্রতিটা কোড নিজে হাতে লিখবা। কারণ যখন তুমি নিজে হাতে লিখবা কোডগুলো, তখন মানে যে কোডগুলো তোমরা অনেক কোড সবগুলো মুখস্থ করতে হবে, তখন আর মুখস্থ করতে হবে না, তখন আপনি হাত ক্লিয়ার হয়ে যাবে আর তুমি দেখলেই বুঝতে পারবে। যেহেতু আমি এই কাজগুলো অনেক দিন করতেছি, সেই জন্য আমি প্রতিটা কোড করতেছি না, মানে আমি নিজে শুধু মানে কিছু কিছু কোড একটু কপি করতেছি, কারণ অনেক লেখা না, যাতে সময় একটু কম হয়, মানে কম লাগে, সেজন্য আমি একটু কপি করতেছি। তোমরা কিন্তু আর কপি করো না। প্রথমে বিএস করে ঢুকবো, তারপর উপরে একটা কমেন্ট করে রাখি, তারপর নিচে এখন আমরা একটা চেকবক্স তৈরি করি। দেখি কিভাবে করতে হয়। এই দেখো, চেকবক্স তৈরি করার জন্য আমরা প্রথমে কি করব, যে একটা লেবেল তৈরি করতে হবে। প্রথমে একটা লেবেল তৈরি করব। লেবেল তৈরি করার পর আমরা যে আমাদের কোন জিনিসটা প্রয়োজন আমরা ওইটা অনুযায়ী সিলেক্ট করব। ধরো এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা হলো চেকবক্স হলো মূলত এটা, যে একটা ফর্ম থাকবে, ফর্মের নিচে চেকবক্স, যে তোমার এইটা পছন্দ ওইটা পছন্দ, যে আই হ্যাভ এ বাইক, মানে আমার একটা বাইক, আই হ্যাভ এ বাইক, আমার একটা বাইক আছে, মানে আমার একটা মোটরসাইকেল আছে। আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। আই হ্যাভ এ বট, আমার একটা বট আছে। তো এটাই যে তোমার কি কি আছে ওটা সিলেক্ট করার জন্য, যেই জিনিসগুলো তুমি সিলেক্ট করবা, সিলেক্ট জিনিসগুলো কাজ করার জন্য আমরা চেকবক্স ব্যবহার করব। চেকবক্স লেখার জন্য একই নিয়ম, আমরা যে আগে ইনপুট লিখছিলাম, দেখো এখানে সেম টু সেম আগের মতনই, শুধু এখানে কি আছে ইনপুট, ইনপুটের পর টাইপ। আগে আমরা টাইপের মধ্যে দেখো কি লিখছিলাম, এই দেখো ইনপুট টাইপ টেক্সট লিখছিলাম। টেক্সট মানে আমরা ওইটার মধ্যে টেক্সট লিখবো। আর এখানে আমরা টাইপের জায়গায় লিখছি শুধু টেক্সট বক্স। এই একটা জিনিসের জন্য আমাদের পুরো জিনিসটা পরিবর্তন হয়ে গেছে। মানে আমরা যদি এই টাইপের জায়গায় যদি আমরা পাস দিই, তো আমি এখানে দিলাম পাস, সরি এখানে কি দিলাম পাস, পাসওয়ার্ড পাস। এই দেখো যখন আমি এখানে পাস দিলাম, এখানে একটা পাসওয়ার্ডের মতো হয়ে গেল, পাসওয়ার্ড। এই দেখো যখন আমি টাইপের জায়গায়, মানে প্রথম টাইপের জায়গায় টেক্সট দিলে টেক্সট আকারে থাকবে, টাইপের জায়গায় যদি আমরা চেক বক্স দিই, আমরা ওইটা চেক বক্স টিক মানে আনটিক টিক করতে পারবো। আর যখন এটা আমরা পাসওয়ার্ড টাইপ করব, মানে এটা টাইপ যখন পাসওয়ার্ড করব, তখন এটা আমরা পাসওয়ার্ড টাইপ করতে পারবো। যেমন আমি এখানে পাসওয়ার্ড দিলাম একটা, এই দেখো পাসওয়ার্ডের মতন দেখা যাচ্ছে। বুঝছো তো এখন কি মূলত? মূলত এটাই যে আমরা চেক বক্স টাইপ, মানে আমরা মূলত ইনপুট বক্সের ভিতরে আমরা যেই টাইপের দিব, আমাদের ইনপুট বক্সটা ওই রকম হয়ে যাবে। আমরা যদি চাই এটাকে একটা মেসেজিং বক্স বানাতে, ওইটা পারবো। আমরা এটা ইমেলের জন্য চাইলে ইমেল বানাতে পারবো, পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড। তো মূলত আমাদের যে ফর্ম ট্যাগটা, এই ফর্ম ট্যাগের মধ্যেই মানে অনেক কিছু আছে। শুধু ইনপুট ট্যাগের মধ্যে শুধু টাইপটা চেঞ্জ করার মাধ্যমে অনেক কিছু করা যায়। তো চেক্স বক্স তো দেখলাম কিভাবে করতে হয়। তারপর এই তো টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া
এটা দেখি এভাবে করতে হয়। আগে প্রথমে আমরা গুগলে যাব, টেক্সট TEXT টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া and HTML। তো আগে যা লিখছে তা একটু কমেন্ট করে রাখি। প্রথমে কমেন্ট করব, কমেন্ট করার পর আমরা এখন কি করব, টেক্সট এরিয়া মানে আমরা যে টেক্সট এরিয়া কিভাবে লিখতে হয়, মানে এটার কাজ কি এটা বোঝাই। প্রথমে এটা লিখলাম, প্রথমে আমরা একটা লেভেল লিখলাম। টেক্সট এরিয়ার নিয়ম হলো তোমার যে এই টেক্সটটার ভিতরে তুমি কি সম্পর্কে লিখবা এইগুলো তোমার টেক্সট এরিয়ার ভিতরে। প্রথমে আমরা কি লিখছি যে রিভিউ ফর W3 স্কুল, এটা হচ্ছে আমাদের এই লেভেলটা দিলাম যে এই টেক্সট এরিয়ার লেভেলটা এটা। তো টেক্সট এরিয়া লেখার জন্য প্রথমে আমরা টেক্সট এরিয়া ট্যাগ লিখতে হবে, ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগের ভিতরে আমরা আইডি লিখবো, তারপর নেম লিখবো, তারপর রো এবং মানে রো কলস, রো মানে রো এবং কলস মানে কলাম, মানে কতগুলো কলাম হবে। তো যদি আমরা এখানে রোটা বাড়িয়ে দিই, মানে রো না, এখানে কলম, কলম না রোটা বাড়াই, এখানে 4 আছে, 4-এর জায়গায় আমরা দিলাম 7। এই যখনই আমরা দেখো তোমাকে দেখাই, এটা বড় করে দেখাই, দেখবা 7 আছে না, এখন ধরি 70 দিলাম। দেখছো যখন 70টা রো দিলাম, মানে রো মানে অনেক বড়, যতগুলো তুমি রো দিবা তত বড় হবে। যদি রোটা ছোট করে দেখো, রো মানে জায়গা ছোট, যে এখন কলম দেখাই, কলম এই দেখো 5, এটা হলো কলম। কলম মানে এইভাবে মানে লম্বা হবে, জায়গা নেবে, মানে কতটুকু জায়গা নেবে। তো এখন আমরা 5 দিচ্ছি, মানে 5টা ওয়ার্ড নিতে পারবে। এই দেখো 1টা 2টা 3টা 4টা 5টা ওয়ার্ডের মতন জায়গা নিতে পারছে, এটা হলো কলম। তো যখন আমরা টেক্সট এরিয়া লিখবো, তখন টেক্সট এরিয়ার ভিতরে আমাদের উল্লেখ করতে হবে যে কতটুকু জায়গা, মানে কতটুকু কলমের জায়গা নিতে হবে আর কতগুলো রো এর জায়গা মানে নিতে হবে, ওইটা সিলেক্ট করতে হবে। তারপর আমরা সবকিছু করবো। তো এখানে 50 দিয়ে দিলাম যাতে একটু সুন্দর দেখা যায়। এখানে এটার ভিতরে আমরা যা খুশি মানে যেটা খুশি ওইটা লিখতে পারবো। তারপর এই টেক্সট এরিয়ার ভিতরে যা থাকবে ওইটা আবার আমরা সাবমিটও করতে পারবো, কারণ এটা মূলত একটা ফ্রম ট্যাগের ভিতরে একটা জিনিস, মানে ফ্রম ট্যাগের ভিতরে বা বাইরে লিখতে পারো। তো বুঝছো তো যে টেক্সট এরিয়া কিভাবে লিখতে হয়। তো টেক্সট এরিয়ার পরে আমরা দেখব সিলেক্ট। তখন আমরা কি দেখছিলাম যে চেকবক্স, চেকবক্সের মধ্যে নিয়ম ছিল যে চেকবক্স লিখতে হবে যে আমরা প্রতিটা সিলেক্ট করতে পারবো চাইলেই, মানে প্রতিটা চেক মানে আনচেক চেক করতে পারবো। কিন্তু যে সিলেক্ট অপশনটা, সিলেক্টের মধ্যে একটা নিয়ম আছে, যে কোনো তোমার একটাই সিলেক্ট করতে হবে, একসাথে অনেকগুলো করতে পারবো না। কিন্তু আমরা যখন চেকবক্স ব্যবহার করছি, আমরা চাইলেই একসাথে অনেকগুলো ব্যবহার করতে পারছি, অনেকগুলো চেক করতে পারছি, আনচেক করতে পারছি। কিন্তু সিলেক্টের মধ্যে শুধু একটা চেক করতে হবে, এটা হলো তোমার নিয়ম। তো দেখি এই চেকবক্সটার মানে কিভাবে করতে হয়, মানে সিলেক্ট কিভাবে লিখতে হয়। সিলেক্ট লেখার জন্য সর্বপ্রথম আমাদের সিলেক্ট ট্যাগ লিখতে হবে, তারপর নেম। এই নেম আইডি এগুলো কি, এগুলো হলো তোমার আমার ব্যাক হ্যান্ডে এই ডাটাগুলো কিভাবে যাবে ওইটার জন্য। তারপর সিলেক্টের মধ্যে তারপর নিচে আমাদের অপশন লিখতে হবে, অপশনের ভিতরে আমরা ভ্যালু, এই জায়গায় যে ভ্যালুটা দিব ওই ভ্যালুটাই আমাদের এই কন্টেন্টের ভিতরে রাখতে হবে, মানে মাঝখানে ওপেনিং ট্যাগ এবং মাঝখানে ক্লোজিং ট্যাগের মাঝখানে যে আমাদের যেই কন্টেন্ট থাকে ওই কন্টেন্টেই একই জিনিস লিখতে হবে। প্রথম ডেইলি 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 মানে দিল্লি দিল্লি দিল্লি। তো আমরা একটা এখন সিলেক্ট কিভাবে কাজ করে আগে এটা সম্পর্কে কিছু কোড দেখি। মানে গুগলের মধ্যে সবকিছু থাকে, তো গুগলে আরো বেশি ইনফরমেশন, তাই গুগলে দিয়েছে। তো সিলেক্টর সিলেক্ট ট্যাগ in HTML। এই দেখো আমরা সিলেক্ট ট্যাগে ঢুকলাম, তারপর সিলেক্ট ট্যাগের কিভাবে করতে হয়, প্রথম আমরা বিএস করে যাব, বিএস করে যাওয়ার পর সবকিছু ক্লিন করি আগে। তো বিএস করে ঢুকলাম, এখন আমরা
এই দেখো প্রথম একটা লেবেল দিলাম। লেবেল যেহেতু তোমার মানে লেবেলটা হলো ইনলাইন ট্যাগ, প্রথমেই বলছিলাম যে লেবেল যে জায়গায় লিখবো ওই জায়গায় থাকবে, এটার যতটুকু জায়গা প্রয়োজন লেখাটার জন্য ততটুকু জায়গা নেবে। আর সিলেক্টেড ট্যাগটা এটা কি ট্যাগ এটা পরে দেখি, কিন্তু সিলেক্টর লেখার নিয়মটা দেখি। প্রথম যেটা বলছিলাম যে প্রথম সিলেক্ট লেখার পর একটা নেম লিখবো, তারপর আইডি লিখবো। আর আইডি হলো তো কি জন্য লিখতে হয় এটা তো প্রথম বলছি যে আইডি ডাটা, আমরা আইডি ডাটার মাধ্যমে আমরা ব্যাকএন্ডে ইনফরমেশন পাঠাতে পারি যে কি হচ্ছে আমাদের কোডে। তো প্রথম সিলেক্ট ট্যাগ লিখবো, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ লিখবো, এবার মাঝখানে যে কন্টেন্টের জায়গায় ওই কন্টেন্টের জায়গায় আমরা অপশন লিখবো। যে অপশন মানে আমরা কোনটা সিলেক্ট করব। প্রথম একটা অপশন লিখলাম বলবো, তারপর আবার কন্টেন্টের জায়গায় বলবো লিখলাম, তারপর দ্বিতীয় একটা অপশন ওইটার ভ্যালুর মধ্যে লিখলাম আমরা সাব, তো নিচে কন্টেন্টের ভিতরে সাব লিখলাম, তারপর আরেকটা অপশন, ওই অপশনের মধ্যে আমরা মার্সিডিজ এবং কন্টেন্টের মধ্যে মার্সিডিজ, আবার একটা 4 নাম্বার একটা অপশন ওইটার মধ্যে ভ্যালুর মধ্যে অডি এবং কন্টেন্টের মধ্যে অডি লিখলাম। তো আমরা 4টা অপশন করলাম, কিন্তু আমরা যে প্রথম যে অপশনটা ওইটা দেখো আমাদের ডিফল্ট ভাবে এখানে দেখা যাচ্ছে। এখন সিলেক্টর কিভাবে কাজ করে, সিলেক্টর তো আমরা কোড লিখলাম শুধু একটা দেখা যাচ্ছে, কিন্তু একটা নিচে একটা অ্যারো চিহ্ন মতন আছে, এটাতে ক্লিক করলে দেখো আমরা যে 4টা অপশন লিখলাম 4টা অপশন আসতেছে। তো আমরা এখন মার্সিডিজ ক্লিক করলাম, এই দেখো যখন আমরা মার্সিডিজ ক্লিক করলাম আমাদের মার্সিডিজ দেখা যাচ্ছে। তো সিলেক্টরের কাজই হলো এটা যে আমরা সর্বোচ্চ একটা জিনিস সিলেক্ট করার জন্য, মানে অনেকগুলো অপশন থাকবে, অনেকগুলো অপশন থেকে শুধু একটা জিনিস সিলেক্ট করার জন্য আমরা সিলেক্টর ব্যবহার করব। আর যদি একাধিক অপশন যদি সিলেক্ট করতে হয় সেজন্য আমরা চেকবক্স ব্যবহার করব। আর সিলেক্টর কিভাবে লিখতে হয় দেখলেই তো, সিলেক্ট ট্যাগ মাঝখানে অপশন ট্যাগ লিখব, তারপর আমরা কি আছে আমাদের আর আই ফ্রেম ট্যাগ। তো এখন আমরা দেখব আই ফ্রেম ট্যাগ। তো HTML আই ফ্রেম ট্যাগ হলো এমন একটা ট্যাগ, এই আই ফ্রেম ট্যাগের কাজ কি এখন আমরা বলি। আই ফ্রেম ট্যাগের মাধ্যমে আমরা আমাদের ওয়েব পেজের মধ্যে, ধরো বাইরে তোমার ফেসবুকে তুমি একটা ভিডিও ছাড়ছো বা তোমার ইউটিউব চ্যানেলে তুমি একটা ভিডিও আপলোড করছো, ওই ভিডিওটা তুমি সরাসরি তোমার মানে ওয়েবসাইটে দেখাবে। ওইটা কিভাবে দেখাবে, কারণ আমরা তখন যে দেখছিলাম যে এই ট্যাগের মাধ্যমে আমরা একটা জায়গায় ক্লিক করলে অন্য একটা ওয়েব পেজে নিয়ে যাচ্ছে, ওইটা করা যায়, কিন্তু সরাসরি অন্য একটা ওয়েবসাইট আমাদের ওয়েব পেজের মধ্যে কিভাবে দেখাবো, ওইটা দেখানোর জন্য আমরা আই ফ্রেম ট্যাগ ব্যবহার করতে হয়। তো আই ফ্রেম কিভাবে ব্যবহার করতে আগে দেখি। প্রথমে আই ফ্রেম লিখবো, তারা আগে বিএস করে ঢুকি, এগুলো তো শেষ হলো, তো এগুলো রাখার দরকার নেই। আই ফ্রেম, প্রথম আই ফ্রেম লেখার জন্য প্রথম আমরা আই ফ্রেম লিখবো, আই ফ্রেম ট্যাগ আই ফ্রেম। পরে এখানে যে সোর্স আছে এই সোর্সের ভিতর আমরা যেই সাইটটা মানে যে ওয়েব পেজ বা ওয়েবসাইটটা আমাদের ওয়েব পেজের মধ্যে দেখাতে চাই ওইটার লিংক আনবো। তো প্রথমে আমরা কোথায় যাব, গুগলে যাই, আমরা ফ্রি একটা ওয়েবসাইটের লিংক নিব, মজিলা না, আমরা নিব উইকিপিডিয়ার লিংক। উইকিপিডিয়া, আমরা উইকিপিডিয়ার লিংকটা কপি করলাম, দেখি এখন হয় নাকি। এখানে সোর্সের জায়গায় আমরা যে লিংকটা কপি করছি ওইটা পেস্ট করব, পেস্ট করলাম, এই দেখো আমরা সরাসরি যে উইকিপিডিয়াটা ওইটা আমাদের ওয়েব পেজে দেখাচ্ছে। মানে এখন যদি কেউ চায় আমাদের ওয়েব পেজ থেকে উইকিপিডিয়ার মধ্যে যে কোনো কাজ করতে পারবে। সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এই দেখো এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ। ধরো একটা বোঝাই যে এটা আমাদের ওয়েব পেজ, একটা h1 লিখে this is my chapter, it is my website.
মানে এটা হলো আমার ওয়েবসাইট। তো সাধারণত কিছু একটা, তো এটা আমার ওয়েবসাইট। তো আমার ওয়েবসাইটের মধ্যে তুমি যখন আমার ওয়েবসাইটটা গুগল সার্চ করলা, তো তুমি অবাক হবা যে আমার ওয়েবসাইটে তুমি উইকিপিডিয়া কিভাবে পাইছো। ওই জিনিসটা তো অন্য যে প্রোগ্রামার না বা সাধারণ মানুষ সে তো বুঝবে না, কিন্তু অন্য একটা সাধারণ ইউজার তোমার ওয়েবসাইটে উইকিপিডিয়া ব্যবহার করতে পারবে। ওই জিনিসগুলো মানে যেগুলো জিনিসগুলো ফ্রি, শুধু ওইগুলো ব্যবহার করতে পারবা। যেমন তুমি সরাসরি এখানে ফেসবুক ব্যবহার করতে পারবা, কারণ ফেসবুক এটা তোমার পারমিশন দেয় না। আবার তুমি গুগলও ইউজ করতে পারবা না, ইউটিউবের কিছু কিছু জায়গা মনে ইউজ করতে পারবা, কিন্তু সব ইউজ করতে পারবা না, কারণ যে জিনিসটা পারমিশন দিচ্ছে ওইটাই শুধু ইউজ করতে পারবা। তো আইফ্রেমটা শেষ হলো, মানে আইফ্রেম কিভাবে লিখতে হয় তো বুঝলাম। প্রথমে আইফ্রেম ট্যাগ, তারপর এসআরসি ট্যাগ এর ভিতরে আমরা যে সোর্সটা মানে যেইটা দেখাতে চাই ওইটা লিখবো। আর এখানে মাঝখানে যে কন্টেন্টের জায়গায় আমরা কি লিখি, উইকিপিডিয়া ডব্লিউ লিখি, আর কিছু লিখতে হবে না। তো আইফ্রেম তো দেখলাম, এখন আমাদের কি আছে, এখন আমরা ভিডিও ট্যাগ সম্পর্কে জানবো। ভিডিও ধরি, প্রথমে একটা ভিডিও ট্যাগ সম্পর্কে দেখি। ভিডিও 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 Hello. So you want to learn how to make websites. In that case, you need to learn HTML. Let's start at the very beginning. এই দেখো, আমরা এখন ভিডিও ট্যাগ নিয়ে কাজ করবো, যে ভিডিও ট্যাগ কিভাবে লিখতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়। ভিডিও ট্যাগ ব্যবহার করার জন্য প্রথমে আমরা ভিডিও ট্যাগ মানে ভিডিও, তোমার একটা ওয়েব পেজের মধ্যে আমরা যদি একটা ভিডিও দেখাতে চাই, সেজন্য আমরা ভিডিও ট্যাগ ব্যবহার করব। ভিডিও ট্যাগ লেখার নিয়ম হলো, প্রথম ওপেনিং ট্যাগ লিখবো ভিডিও, তারপর ক্লোজিং ট্যাগ লিখবো ভিডিও, তারপর মাঝখানে আমরা সোর্স দিব। আর ভিডিওর যে ট্যাগটা থাকবে ওপেনিং ট্যাগ, ওই ওপেনিং ট্যাগে আমরা হাইট ওয়েট দিব এবং কন্ট্রোল দিব। কন্ট্রোল মানে যে আমরা ভিডিওটাকে কিভাবে কন্ট্রোল করতে চাই, যে মিউট থাকবে নাকি ভিডিও অটো প্লে থাকবে, ওইটার জন্য আমরা কন্ট্রোল দেব। তো দেখি কিভাবে করতে হয়। প্রথমে আমরা এটা চাই, এখন আমরা বিএস কোডে যাব, বিএস কোডে গেলাম, তারপর আই ফ্রেমের নিচে আমরা ভিডিও ট্যাগ ব্যবহার করি। মাঝখানে একটা এইচআর ট্যাগ লিখি, যাতে একটা নিচে হরিজন্টাল লাইন থাকে। আরেকটা দেই, এখন আমরা ভিডিও ট্যাগ ব্যবহার করি। এই দেখো, এখন আমরা ভিডিও ট্যাগটা কিভাবে ব্যবহার করছি। প্রথমে ভিডিও মানে আমরা আমাদের ওয়েব পেজে একটা ভিডিও দেখানোর জন্য প্রথমে আমরা, যেহেতু আমার কম্পিউটারে কোনো ভিডিও নাই, সেই জন্য আমি একটা শুধু ভিডিওর একটা লিঙ্ক নিলাম, কিন্তু ভিডিওটা চলতেছে কোনো সমস্যার জন্য মনে হয় সম্ভবত, কিন্তু দেখাচ্ছে। তো শুধু দেখাচ্ছে, এটাই দেখায় তোমাকে কিভাবে কাজ করে। প্রথমে ভিডিও ট্যাগ লিখবা, তারপর একটা হাইট ওয়েট দিবা। তো হাইট অনুযায়ী, যেমন আমি এখন 320 আছে, ধরি আমি এখন 330 হয়ে গেছে, শুধু 3 হয়ে গেছে, 390 দিই। এই দেখো 390 দিচ্ছে, আর বড় হয়ে গেছে, এটা হচ্ছে ওয়েট। তো হাইট ওয়েট দিতে হবে ভিডিও লেখার পর। তারপর নিচে আমাদের সোর্স, এই সোর্সটা হলো যে আমাদের ভিডিওটার যে সোর্স, মানে আমাদের ভিডিওটা কোন জায়গায় আছে ওই জায়গার লিঙ্কটা দিতে হবে। তারপর ভিডিওর টাইপ দিতে হবে, যে ভিডিওটা MP4 নাকি OGG, ওই লিঙ্কটা মানে ওই এক্সটেনশনটা দিতে হবে শেষে, ওইটা হলো ভিডিওর টাইপ। তো যখন আমরা এটা দিলাম, এইভাবে আমরা আমাদের ওয়েব পেজে ভিডিও দেখাতে পারি। আমার ভিডিওতে একটু সমস্যা, সেই জন্য আমার ভিডিওটা প্লে হচ্ছে না। পরবর্তীতে কখন দেখাবো যে এই ভিডিওটা কি জন্য প্লে হচ্ছে না। তো ভিডিও ট্যাগ তো শেষ করলাম। তো ভিডিও ট্যাগের পর আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে আমাদের এই ভিডিওতে কমপ্লিট HTML শেষ করছি, HTML এর যে বেসিকগুলো ওইগুলো শেষ করছি। আমরা পুরো HTML এর যে অ্যাডভান্স টপিক সব করি নাই, কারণ আমাদের তো সব প্রয়োজন না। আমাদের শুধু যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা শুধু সেইগুলো শিখেছি। তো এই ভিডিওতে আমরা যা শিখছি, পরবর্তী ভিডিওতে আমরা প্রজেক্ট করার মাধ্যমে এগুলো আরো প্র্যাকটিস করব, আর যেগুলো আমাদের বাদ ছিল ওইগুলো আমরা করে দেখব।
তো পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।